আমরা অলরেডি দুটি ক্লাস নিয়েছি, পদার্থের গঠন এবং পর্যায় সারণী। আজকে আমাদের তৃতীয় ক্লাস, রাসায়নিক বন্ধনের ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। তো এসএসসি 2026-এর জন্য যদিও ক্লাসগুলো ডিজাইন করা, বাট আমি বরাবরই বলে যাচ্ছি যে যারা ক্লাস 9 এবং 10-এ আছো এবং যাদের এই অধ্যায়গুলো অলরেডি বেসিক পড়া হয়ে গেছে, তোমরাও কিন্তু চাইলে ক্লাসগুলো করতে পারো, অথবা ক্লাসগুলো আমাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে। তো যেহেতু ক্লাসগুলো ইউটিউবে পরবর্তীতে আপলোড হয়ে যাবে, তো সেহেতু তোমরা যখন অধ্যায়টা পড়া হয়ে যাবে তখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমরা ক্লাসগুলো কিন্তু করতে পারবে, এবং আশা করি ক্লাসগুলো করলে তোমাদের বোর্ড পরীক্ষায় মোটামুটি ভালো একটা নাম্বার তোমরা এই ক্লাস থেকেই অ্যাচিভ করতে পারবে। তো ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম যে এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? তো আমাদের কার্বন টেট্রাক্লোরাইড, এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু কোনটা আগে আমাদেরকে সেটা জানতে হবে। তো কেন্দ্রীয় পরমাণু কি? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমাদের কোনো একটা যৌগে আমরা কেন্দ্রীয় পরমাণু অনেকভাবেই জানতে শিখতে পারি, তবে যেহেতু তোমাদের এসএসসি সিলেবাসে এত জটিলভাবে আলোচনা করা হয় না, তো আমি খুব সহজভাবে বলি। এই যে দেখতে পাচ্ছ কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এখানে যেই পরমাণুর সংখ্যাটা সবচেয়ে কম সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যেমন CCl4-এ যদি দেখো ক্লোরিন আছে 4টা, কার্বন আছে 1টা, তাহলে কম আছে কে? কার্বন। কার্বন মাত্র 1টা আছে, অর্থাৎ এখানে কার্বনটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। এবং আমরা যদি CCl4-কে যদি লিখতে যাই তাহলে কিন্তু আমরা এইভাবে লিখি, কার্বন কেন্দ্রীয় পরমাণু এবং তার চারপাশে 4টি ক্লোরিন থাকে, চারপাশে থাকে 4টি ক্লোরিন। ঠিক আছে, তো কার্বন হচ্ছে আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণু। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, ধরো আমি বললাম যে HNO3 নাইট্রিক অ্যাসিড, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? আমরা বলেছি যে যেটার সংখ্যা কম থাকবে সেটা হবে কেন্দ্রীয় পরমাণু। বাট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনও 1টা, নাইট্রোজেনও 1টা, অক্সিজেন 3টা। তাহলে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ অক্সিজেন যেহেতু সংখ্যায় বেশি আছে। তো এখন কেন্দ্রীয় পরমাণু হওয়ার দৌড়ে এগিয়ে আছে কে কে? হাইড্রোজেন এবং নাইট্রোজেন। তো হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে আমাদের কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে? তো আমাদের হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে যেহেতু দুইটাই একটা করে আছে, এখানে আমরা কেন্দ্রীয় পরমাণু এইভাবে হিসেব করি, যেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, আর নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3। তোমরা যারা তড়িৎ ঋণাত্মকতার পাউলিং স্কেল সম্পর্কে জানো তারা এই জিনিসগুলো জানো, যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই নাইট্রিক অ্যাসিডে আমাদের কেন্দ্রীয় পরমাণু হয় নাইট্রোজেন। তো আমাদের এখানে তো নাইট্রিক অ্যাসিড দরকার নাই, আমাদেরকে বলছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। তো কার্বন টেট্রাক্লোরাইডে আমরা দেখতে পাচ্ছি কার্বন কেন্দ্রীয় পরমাণু। আমাকে বলা হয়েছে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? তো কেন্দ্রীয় পরমাণু কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যাও 6টি। আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাই 1s2, 2s2, 2p2। আমরা যদি দেখি কার্বনের সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 2, দ্বিতীয় শক্তিস্তর, এবং দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন আছে মোট 4টি, s অরবিটালে 2টি এবং p অরবিটালে 2টি। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডে আমাদের কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা উত্তর। এখন কথা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা 4টি, ঠিক আছে, বাট যখন এটা কার্বন টেট্রাক্লোরাইড হিসেবে তৈরি হবে তখন কি আদৌ কি এটা 4টি থাকবে কিনা? তো আমরা একটু দেখি, চলো দেখি যে আমাদের কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি? 4টি। তো আমরা সবাই জানি কার্বনের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো ইলেকট্রনই সে শেয়ার করে। তো আমরা যদি কার্বনের ইলেকট্রনগুলোকে যদি আমরা যদি ডট দিয়ে লিখি, ডট দিয়ে যদি আমরা যদি দেখাই এই যে ডট, তাহলে এই বন্ধনে একটা কার্বনের ইলেকট্রন আসছে, এই বন্ধনে কার্বন একটা ইলেকট্রন শেয়ার করেছে, এই বন্ধনে কার্বন একটা ইলেকট্রন শেয়ার করেছে, এবং এই বন্ধনে কার্বন একটা ইলেকট্রন শেয়ার করেছে। আর আমরা জানি ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কিন্তু 7টি। তো সেই 7টি ইলেকট্রন আমরা যদি লিখি, তাহলে ক্লোরিনের ইলেকট্রনগুলোকে আমরা ক্রস দিয়ে বোঝাচ্ছি। তাহলে ক্লোরিনে এই যে 3 জোড়া ইলেকট্রন আছে এবং একটা বেজোড় ইলেকট্রন, সেটা হচ্ছে এখানে চলে আসছে। ক্লোরিনে এখানেও 3 জোড়া ইলেকট্রন আছে এবং একটি মাত্র যে বিজোড় ইলেকট্রন সেটা মনে করো এই বন্ধনে চলে আসছে। আবার এই ক্লোরিনেও কিন্তু আমাদের 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং একটি মাত্র বিজোড় ইলেকট্রন সেটা হচ্ছে এই বন্ধনে চলে আসছে, এবং এই ক্লোরিনেও কিন্তু আমাদের 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং একটি মাত্র যে বেজোড় ইলেকট্রন সেটা হচ্ছে এই বন্ধনে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে
কেন্দ্রীয় পরমাণু কার্বন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধনে মোট 4 জোড়া ইলেকট্রন রয়েছে। কার্বন টেট্রাক্লোরাইড যখন তৈরি হয়েছে তখন এই যে আমার 1 জোড়া, এই যে আমাদের 2 জোড়া, এই হচ্ছে আমাদের 3 জোড়া এবং এই হচ্ছে আমাদের 4 জোড়া। অর্থাৎ আমরা বলতে পারি কার্বন টেট্রাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। তো আমরা আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। আমাদের কার্বন টেট্রাক্লোরাইডে আমাদের 8টি ইলেকট্রন রয়েছে সর্বশেষ শক্তি স্তরে। যদি বলতো কার্বনের, নর্মালি যদি বলতো যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, তো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 4টা। বাট আমাদেরকে বলছে যে এই কার্বন টেট্রাক্লোরাইড যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত, এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে 8টি। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা দেখি জ্যাননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি। তো আমরা যদি এখন যদি দেখি জ্যাননের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি, আমরা জানি যে জ্যানন হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় মৌল। আর মনে রাখবা যত নিষ্ক্রিয় গ্যাস আছে সকল গ্যাসেরই যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর কি সবচেয়ে বাইরের স্তর, যোজ্যতা স্তর কি, যোজ্যতা স্তর হচ্ছে সর্ববহিস্থ স্তর, সর্ববহিস্থ স্তর। যত নিষ্ক্রিয় গ্যাস আছে 18 নম্বর গ্রুপের মৌল এরা সবাই, এদের সবার যোজ্যতা স্তরে 8টি করে ইলেকট্রন থাকে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের NH2 NP6 যোজ্যতা স্তরে মোট 8টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, এছাড়াও যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন আর কার কার থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং অর্গানেসন। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কতটি? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন মানে কি, শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। তো আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি করি, অক্সিজেনের মোট 8টি ইলেকট্রন থাকে। এর মধ্যে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p4। তাহলে অক্সিজেনের যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তরে দেখা যাচ্ছে ইলেকট্রন আছে মোট 6টি, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6টি। তো আমি আশা করি যারা কিনা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, অলরেডি আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা গিয়েছে, তো তোমরা যখন যেহেতু তোমরা রসায়ন পরীক্ষা দিবে সামনে, তো আশা করি তোমরা যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী কি, এগুলো আশা করি তোমরা সবাই জানো। তো এত বেসিকে আর ভাইয়া যাচ্ছি না, কারণ ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাসে আসলে এত বেসিক যাওয়া যায় না। ঠিক আছে, তারপর আসো আমরা দেখি 4 নাম্বার প্রশ্ন। এখানে দেখো 4টা মৌল দেওয়া আছে A B C এবং D। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাকে বলেছে কোন মৌলের যোজনী ইলেকট্রন বেশি। যোজনী ইলেকট্রন মানে কি, সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন। কোন মৌলের যোজনী ইলেকট্রন বেশি। আমরা যদি খেয়াল করি, এতে আমার যোজনী ইলেকট্রন কয়টা আছে, বাইরের স্তরে কয়টা ইলেকট্রন, এই যে একটা, এই যে 2টা, এই যে এখানে 2টা, 4টা, এইখানে 2টা, মোট 6টা। তার মানে আমার এর যোজনী ইলেকট্রন হচ্ছে 6টি। এতে যোজনী ইলেকট্রন আছে আমাদের 6টি। যদি আমরা বি খেয়াল করি, বিতে যোজনী ইলেকট্রন আছে মাত্র একটি, এই যে এইটা সবচেয়ে বাইরের স্তরে মাত্র একটা ইলেকট্রন আছে, তাহলে বিতে আমার যোজনী ইলেকট্রন রয়েছে একটি। তারপর আমরা যদি দেখি সিতে আমার যোজনী ইলেকট্রন কয়টি রয়েছে, 2টি, 3টি, 4টি, 5টি। সিতে সবচেয়ে বাইরের স্তরে অর্থাৎ যোজনী ইলেকট্রন হচ্ছে 5টি। আর ডিতে আমার একটাই স্তর এবং সেই একমাত্র স্তরে আমার ইলেকট্রন রয়েছে একটি। তো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যোজনী ইলেকট্রন রয়েছে এ মৌলে। তো সঠিক উত্তর হচ্ছে এ। তারপর আমরা যদি দেখি আমাদের পরের এমসিকিউতে যদি চলে যাই, O2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস। আচ্ছা, আমি একটু বড় করে দিই এইগুলা, কারণ নাহলে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো দেখো O2 মাইনাসের শেষ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কত। তো O2 মাইনাস খেয়াল করো, তো আমরা যদি ও লিখি, অক্সিজেন কিন্তু 8টি ইলেকট্রন থাকে। তো ও কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p4। এখন O2 মাইনাস যখন বলতেছি তখন কিন্তু সে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই না। তো 2টা ইলেকট্রন গ্রহণ করলে এখন তার ইলেকট্রন কনট্যাক্ট হয়ে গেছে 10টি। তাহলে এখন তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 1s2 2s2 2p6। তাহলে O2 মাইনাসে আমার শেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত, এসে 2টা, পিতে 6টা, মোট 8টি। ঠিক আছে, তারপর দেখো অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি। হ্যাঁ, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি, এক সঠিক, কারণ অক্সিজেন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 8টি, তাহলে 1s2 2s2 2p4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যোজ্যতা স্তরে আমাদের মোট ইলেকট্রন আছে 6টি। তারপর আমরা যদি দেখি অক্সিজেন অণু জারক পদার্থ, এটা সবসময় মনে রাখবা, অক্সিজেন সবসময় একটি জারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। অক্সিজেন হচ্ছে সর্বাবস্থায় জারক। আর অক্সিজেনের অণুতে বন্ধনজোড় ইলেকট্রন থাকে 2টি। তো অক্সিজেনের অণু কিভাবে তৈরি হয়, অক্সিজেনের অণু আমরা যদি একটু দেখি, 2টি অক্সিজেন তাদের নিজেদের মধ্যে দ্বিবন্ধন তৈরির মাধ্যমে অক্সিজেন অণু তৈরি করে। তো দ্বিবন্ধন তৈরি করলে এখানে আমাদের বন্ধনজোড় ইলেকট্রন কয়টি, বন্ধনজোড় ইলেকট্রন তো 2টি, কারণ কি এই যে দেখো দ্বিবন্ধন তৈরি করছে, তাহলে
বন্ধন জোড়, একটা বন্ধন তৈরি করতে এক জোড়া ইলেকট্রন লাগে, তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে দুইটি, অর্থাৎ এখানে দুই জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে। আর আমি যদি টোটালি যদি হিসেব করতে চাই, এখানে লোন পেয়ার কয়টা? আমরা জানি লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড়, আর বন্ড পেয়ার মানে হচ্ছে বন্ধন জোড়। তো আমি যদি দেখি অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকে 6টা। আবার ধরো এই অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোকে আমি ক্রস দিয়ে দেখালাম, তো 6টার মধ্যে ও একটা ইলেকট্রন, এই যে ও একটা ইলেকট্রন দিবে, ও একটা ইলেকট্রন দিবে, এখানে এই বন্ধনটা তৈরি হয়েছে। আবার এই বন্ধনটা তৈরি হয়েছে দুইজনে একটা একটা করে ইলেকট্রন দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিজেন অণুতে আমার টোটাল বন্ড পেয়ার কয়টা? দুইটা। এই যে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে দুইটা। তাহলে এখানে আমার মোট বন্ড পেয়ার বা বন্ধন জোড় হচ্ছে দুইটি। আর লোন পেয়ার কয়টি? লোন পেয়ার হচ্ছে এই দেখো একটি, এই যে দুইটি, এই যে তিনটি, এই চারটি। তাহলে এখানে আমাদের এলপি বা লোন পেয়ার হচ্ছে চারটি। যদি প্রশ্ন আসে যে অক্সিজেন অণুতে বা অক্সিজেনের অণুতে মুক্তজোড় ইলেকট্রন কয়টি? অক্সিজেনের অণুতে মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে চারটি, আর বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে দুইটি। তাহলে সঠিক উত্তর এখানে আমাদের 1, 2, 3, তিনটি আমাদের সঠিক উত্তর। তারপরে আমরা যদি দেখি আমাদের পরের এমসিকিউতে যদি যাই, বিএন বোরন নাইট্রাইট, বিএনএ নাইট্রোজেনের যোজনী কত? তো বোরন নাইট্রেট কিভাবে লেখা হয়? দেখো বোরনের ইলেকট্রন হচ্ছে 5টি, তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p1। তাহলে বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা। আবার নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7টি, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p3। নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টি, বাট ঝামেলা আছে, বোরন হচ্ছে একটা ধাতু, নাইট্রোজেন হচ্ছে একটা অধাতু। আমরা জানি সবাই ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজনী। তাহলে বোরনে আমার যোজনী হচ্ছে 3, আর নাইট্রোজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে যতগুলো, মানে অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে যতগুলো বেজোড় ইলেকট্রন থাকে সেটা হচ্ছে আমাদের তার যোজনী। তো নাইট্রোজেনে যদি আমাদের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে মোট 5টা, 2s2 2p3, বা 2s2 ইলেকট্রনগুলো আসলে জোড় অবস্থায় আছে, বেজোড় অবস্থায় আছে 2p3 3টে ইলেকট্রন, অর্থাৎ নাইট্রোজেনেরও কিন্তু যোজনী 3। অর্থাৎ এখানে আমাদের বোরনের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় 3, এবং বোরন আর নাইট্রোজেন নাইট্রেট যখন তৈরি হয় তখন তাদের মধ্যে একটা ত্রিবন্ধন তৈরি হয়, ত্রিবন্ধন তৈরি হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে বোরনের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় 3। আমাকে বলছে বোরন নাইট্রেটে নাইট্রোজেনের যোজনী কত? উত্তর হচ্ছে 3, এবং দুইজনের যোজনী 3 হওয়ার কারণে বোরন নাইট্রাইডে আমাদের ত্রিবন্ধন তৈরি হয়, বোরন নাইট্রাইডে আমাদের ত্রিবন্ধন তৈরি হয়। ঠিক আছে, তো আমি যদি আর একটু ডিটেলসে যদি তোমাদেরকে যদি দেখাই নাইট্রোজেনেরটা, বিশেষ করে আমি যদি একদম বক্স করে যদি তোমাদেরকে যদি দেখাই, নাইট্রোজেনে দেখো 1s-এ 2টা ইলেকট্রন, 2s-এ 2টা ইলেকট্রন, এবং 2p-তে যে 3টে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো হচ্ছে বেজোড় ইলেকট্রন। আর আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় সবসময় বেজোড় ইলেকট্রন বা অযোগ্য ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। ঠিক আছে, আর বোরনটাকে আমরা যখন বোরন নাইট্রেট যখন তৈরি করে তখন হচ্ছে বোরন একটু উত্তেজিত হয়। বোরন, এই যে ধাতু যে বোরন আছে, এই বোরন ধাতুটা উত্তেজিত হয়, এবং আমরা জানি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গমন করে। ফলে তখন ইলেকট্রন বিন্যাসটা হয়েছে এরকম 2s1 2p2, এবং ফলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি বক্স পদ্ধতি করি 1s2-তে 2টা, 2s-এ একটা, এবং 2p2 মানে 2pর মধ্যে হচ্ছে আমাদের 2টা। তো আমরা দেখতে পাচ্ছি বোরনেও কিন্তু আমাদের উত্তেজিত অবস্থায় আমার বেজোড় ইলেকট্রন আছে 3টা। তো বোরনেও বেজোড় ইলেকট্রন 3টা, নাইট্রোজেনেও বেজোড় ইলেকট্রন 3টা। এই কারণে আমাদের বোরন নাইট্রেটে ত্রিবন্ধন তৈরি হয়, এবং বোরন নাইট্রেটে বোরনের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় 3। তারপরে আমরা যদি দেখি নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত, আমরা জানি, মনে রাখবা নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টি, তবে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হচ্ছে 0। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হচ্ছে 0। তারপর আমরা যদি দেখি নিচের কোন মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন সংখ্যা ভিন্ন? আচ্ছা, ডিফারেন্ট, দুইটা ভিন্ন। আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের জিঙ্কে তোমরা যদি দেখো, জিঙ্কের ক্ষেত্রে তোমরা যদি দেখো, জিঙ্ক হচ্ছে 30 নাম্বার মৌল। এটা ইলেকট্রন বিন্যাস করলে ধরো আর্গন পর্যন্ত করেছো, তারপর 3d10 4s2। যারা আমার তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের এমসিকিউ ক্লাসগুলো করে আসছো তারা বুঝবা যে কেন আমি এখানে আর্গন পর্যন্ত লিখেছি, এটার ব্যাখ্যা না করি। তো দেখো, জিঙ্ক একটা ধাতুর ক্ষেত্রে শেষ শক্তি স্তরের ইলেকট্রনটাই হচ্ছে তার যোজনী এবং যোজনী ইলেকট্রন। তাহলে জিঙ্কের ক্ষেত্রে শেষ শক্তি স্তর হচ্ছে 4s, তার মানে জিঙ্কের যোজনীয় 2,
যোজনী ইলেকট্রনও 2, তাহলে আমি 2,2 লিখলাম। প্রথম 2 দিয়ে প্রথমটা হচ্ছে যোজনী, পরেরটা হচ্ছে যোজনী ইলেকট্রন, তাহলে জিঙ্কের যোজনীয় 2, যোজনী ইলেকট্রনও 2। যদি আমরা তারপর সোডিয়াম যদি দেখি, সোডিয়ামও কিন্তু একটা ধাতু। মনে রাখবা ধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রন সংখ্যা একই থাকে, সেম থাকে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে ধরো নিয়ন পর্যন্ত লিখেছ, তারপর 3s1, অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যোজনীয় 1 এবং যোজনী ইলেকট্রনও 1। তারপরে আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নাম্বার মৌল। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6, মানে নিয়ন পর্যন্ত লিখলাম, তারপর 3s2। ম্যাগনেসিয়ামও একটা ধাতু, অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজনী 2, যোজনী ইলেকট্রনও 2। লাস্টে আসো ক্লোরিন। ক্লোরিন হচ্ছে একটা অধাতু, তার মানে ওর যোজনী এবং যোজনী ইলেকট্রন সেম হবে না, ভিন্ন হবে। আমরা যদি ক্লোরিনেরটা যদি দেখি 17 নিয়ন পর্যন্ত ধরো লিখেছ, তারপর হচ্ছে 3s2 3p5। তো ক্লোরিনের ক্ষেত্রে মনে রাখবা ক্লোরিনে হচ্ছে বেজোড় ইলেকট্রন থাকে মাত্র একটা। তো সেই ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে মোট 7টি, অর্থাৎ ক্লোরিনের যোজনী ইলেকট্রন যদিও 7, তবে আমরা জানি ক্লোরিনের যোজনী হচ্ছে 1, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ, ক্লোরিনের যোজনী এবং যোজনী ইলেকট্রন সংখ্যা ভিন্ন হয়। তো আমরা এইটাতে এইভাবে একটু মনে রাখতে পারি, যোজনীয় যোজনী ইলেকট্রন সংখ্যা ভিন্ন কার ক্ষেত্রে হয়, আমরা লিখে রাখতে পারি অধাতুর ক্ষেত্রে। অধাতুর ক্ষেত্রে যোজনী ও যোজনী ইলেকট্রন সংখ্যা ভিন্ন হয়। ঠিক আছে, তারপরে আসো দেখি কোন মৌল জোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে। পরিবর্তনশীল যোজ্যতা মানে যোজনী পরিবর্তন হতে পারে কার। যেমন আমরা যদি দেখি আমাদের ম্যাগনেসিয়াম এবং গোল্ড, এখানে ম্যাগনেসিয়ামের যোজনী পরিবর্তিত হয় না। তারপর ফ্লোরিনের যোজনী সবসময় 1, এই জন্য 2 নাম্বার অপশনও হবে না। অ্যালুমিনিয়ামের যোজনী সবসময় 3 নাম্বার অপশন হবে না। একমাত্র আয়রন এবং মার্কারি, যেমন আয়রনের যোজনী হচ্ছে আমাদের 2ও হতে পারে 3ও হতে পারে, আবার মার্কারির যোজনী 1ও হতে পারে 2ও হতে পারে, অর্থাৎ এই জোড়াটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ঠিক আছে, কারণ প্রথম অপশনে ম্যাগনেসিয়াম পরিবর্তনশীল যোজনী দেখায় না, দ্বিতীয় অপশনে ফ্লোরিন পরিবর্তনশীল যোজনী দেখায় না, তৃতীয় অপশনে অ্যালুমিনিয়াম পরিবর্তনশীল যোজনী দেখায় না। তারপরে আমরা যদি দেখি কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, ক্যালসিয়ামের যোজনী শুধুই 2, অর্থাৎ সে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে না। অ্যালুমিনিয়ামের যোজনী শুধুই 3, জিঙ্কের যোজনী শুধুই 2, কিন্তু আয়রনের যোজনী 2 এবং 3। আমরা জানি আয়রন যদি 2 হয়, আয়রন 2+ হলে সেটাকে আমরা বলি ফেরাস, আয়রন 3+ হলে সেটাকে আমরা বলি ফেরিক, অর্থাৎ আয়রন এটা আমাদের পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তারপর যদি আমরা দেখি কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে, তো আমরা দেখতে পাই অক্সিজেনের যোজনী শুধুই 2, সোডিয়ামের যোজনী শুধুই 1, ফ্লোরিনের যোজনী শুধুই 1, ফসফরাস স্বাভাবিক অবস্থায় 3 যোজনী দেখায় এবং উত্তেজিত অবস্থায় 5 যোজনী দেখায়। তোমাদের সিকিউতে একটা কোয়েশ্চেন আসে যে PCl3 এটা আমাদের সম্ভব, PCl3 এবং PCl5 দুইটাই সম্ভব কেন? ঠিক আছে, PCl3 এবং PCl5 উভয়ই সম্ভব কেন? তো এটার উত্তর হচ্ছে আমাদের এইখানে লুকিয়ে আছে। কারণ হচ্ছে যখন নর্মাল অবস্থায় মানে কক্ষ তাপমাত্রাতেই PCl3 তৈরি হয়, ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হয়, কিন্তু আমাদের যে উচ্চ তাপমাত্রা, তখন হচ্ছে আমরা যে তাপমাত্রা অনেক বেশি বাড়াই, তখন হচ্ছে PCl5 তৈরি হয়। তো আমাদের PCl5 তৈরি হয় হচ্ছে আমাদের উচ্চ তাপমাত্রায়, আর PCl3 তৈরি হয় আমাদের কক্ষ তাপমাত্রায়। ফসফরাসের 2টা যোজনী থাকার কারণেই কিন্তু PCl3 এবং PCl5 উভয় তৈরি হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা যদি দেখি কোন মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন সমান, তো আবার চেক করি। যেমন দেখো অক্সিজেনের যোজনী কিন্তু 2, বাট অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 6টা, অর্থাৎ অক্সিজেনের যোজনী ইলেকট্রন হচ্ছে 6। ফ্লোরিনের যোজনী কিন্তু 1, কিন্তু শেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 7টি, অর্থাৎ ফ্লোরিনের যোজনী ইলেকট্রন 7। আর্গনের ক্ষেত্রে কিন্তু যোজনী 0, কারণ আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু আর্গনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টি, অর্থাৎ তার যোজনী ইলেকট্রন 8। একমাত্র ম্যাগনেসিয়াম সে একটা ধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রন সমান হয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ। তো আমরা একটু আগে দেখছি না যে অধাতুর ক্ষেত্রে যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন হয়, আর যোজনী ও যোজনী ইলেকট্রন সমান হয় ধাতুর ক্ষেত্রে। তো তোমরা শর্টকাট হিসেবে এইটাই মনে রাখতে পারো যে ধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রন সমান হয়, আর অধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন হয়। ঠিক আছে,
তো আমি একটু দেখি কে কে এই মুহূর্তে আমাদের ক্লাসে উপস্থিত আছে। তো আমি দেখতে পাচ্ছি খাদিজা, ওয়ালাইকুম আসসালাম, তারপর জায়াদ রানা আছে উপস্থিত, তাহেরা ওয়ালাইকুম আসসালাম। তো সবাই যারা উপস্থিত আছো তোমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবে, যাতে করে হচ্ছে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটা দেখতে পারে। তো আমরা তারপরে যদি দেখি যে আমাদের 14 নাম্বার এমসিকিউটা যদি দেখি, SF4 যোগে সালফারের সুপ্ত যোজনী কত। তো সুপ্ত যোজনী সম্পর্কে আশা করি তোমাদের সবার ধারণা আছে। সুপ্ত যোজনী কাকে বলে? সুপ্ত যোজনী হচ্ছে কোনো একটি মৌলের সর্বোচ্চ যোজনী এবং ওই মৌলের কোনো একটা যোগে ওই মৌলের যে সক্রিয় যোজনী, এই দুইটির বিয়োগফলকে আমরা বলি সুপ্ত যোজনী বলি। তাহলে দেখো SF4-এ সালফারের সুপ্ত যোজনী কত। তো মনে রাখবা সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সালফারের যোজনী 3টা, সালফারের যোজনী মোট 3টি। সালফারের যোজনী হচ্ছে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। এর মধ্যে SF4 যোগের মধ্যে SF4 এই পুরো যোগের জারণ মান কত? 0। সালফারের যোজনী যদি বের করতে চাও, সালফারের যোজনী হচ্ছে X ধরে নাও। ফ্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, 4টা ফ্লোরিন, তাহলে -4 = 0। অর্থাৎ সালফার ট্রাইফ্লোরাইড, এটাকে বলে সালফার টেট্রাফ্লোরাইড, SF4 সালফার টেট্রাফ্লোরাইডের সালফারের যোজনী হচ্ছে +4। আর সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, অর্থাৎ সালফারের সুপ্ত যোজনী হচ্ছে এখানে 6 - 4 অর্থাৎ 2। আনসার হচ্ছে 2। সালফার টেট্রাফ্লোরাইডে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। তারপর আসো SF6 যোগে সালফারের সুপ্ত যোজনী কত। তো মাত্রই তো দেখলাম সালফারের যোজনী কি হতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। এর মধ্যে SF6 যোগে আমরা যদি লিখি SF6 পুরো যোগে জারণ মান 0, সালফারের জারণ মান বের করব। 6টা ফ্লোরিন, 6 একে 6 -6, তার মানে আমরা দেখতে পাচ্ছি X = +6। তাহলে এটা হচ্ছে সালফারের SF6-এ সালফারের সক্রিয় যোজনী, আর এটা হচ্ছে সালফারের সর্বোচ্চ যোজনী। তাহলে SF6 বা সালফার হেক্সাফ্লোরাইডে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2টা, বিয়োগ করলে কত আসবে? 0। অর্থাৎ সালফার হেক্সাফ্লোরাইডে সালফারের সুপ্ত যোজনী 0, মানে সালফারের সর্বোচ্চ যোজনীটাই এখানে ব্যবহৃত হয়েছে। তারপর যদি আমরা দেখি H2SO3 যোগে সালফারের সুপ্ত যোজনী কত। তো সালফারের যোজনী তো আমরা জানি 3টা, 2, 4 এবং 6। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। এই যে এটা হচ্ছে সালফারের সর্বোচ্চ যোজনী। আর H2SO3 এই পুরো যোগের জারণ মান হচ্ছে 0। এই যোগের সালফারের জারণ মান কত? হাইড্রোজেন 2টা, 2 একে 2, সালফারের জারণ মান বের করবো। সালফার হচ্ছে X, অক্সিজেনের জারণ মান আমরা জানি -2, তাহলে 3 দুগুণে -6। তাহলে এখান থেকে আমরা যদি হিসেব করি X - 4 = 0, অর্থাৎ আমরা লিখতে পারি X = 4। এই যে X = 4 এটা হচ্ছে কার সক্রিয় যোজনী। তাহলে সর্বোচ্চ থেকে যদি আমরা সক্রিয় বিয়োগ করি, তাহলে আমরা সালফিউরাস অ্যাসিড বলে এটাকে। H2SO4 হলে সেটাকে বলে সালফিউরিক অ্যাসিড, আর H2SO3 হলে সেটাকে বলে সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিডে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 6 - 4 অর্থাৎ 2। তারপর আমরা যদি দেখি H2S এ সালফারের সুপ্ত যোজনী কত। তো সেম ঘটনা, সালফারের আমরা যদি H2S দিয়ে যদি বের করতে চাই, H2S এর মোট যোজনী হচ্ছে 0। এর মধ্যে হাইড্রোজেনের যোজনী 2 আর সালফারের যোজনী হচ্ছে X ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে 0, তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি X = -2। আসলে -2 মানে কি? -2 মানে হচ্ছে যোজনী হচ্ছে 2, তার মানে আমাদের -2 মানে হচ্ছে আমাদের সক্রিয় যোজনী 2, কারণ যোজনী প্লাস মাইনাস হয় না, যোজনীতে আমাদের হচ্ছে কি করা হয় না, যোজনীতে হচ্ছে আমাদের চিহ্ন ব্যবহৃত হয় না, 2। তাহলে দেখো সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সক্রিয় যোজনী হচ্ছে 2 H2S এ। তাহলে H2S বা হাইড্রোজেন সালফাইডে সালফারের সুপ্ত যোজনী হবে 4। তারপর যদি আমরা দেখি সালফার ডাইঅক্সাইড, তো সালফার ডাইঅক্সাইড মানে কি? SO2। এই পুরো যৌগের যোজনী হচ্ছে 0। আমরা জানি যৌগের যোজনী 0 হয়, তাহলে বা যৌগের জারণ মান 0 হয়। তাহলে সালফার বের করব X, আর অক্সিজেন হচ্ছে 2 দুগুণে 4, -2 × 2 মানে -4। অর্থাৎ এই যৌগে সালফার ডাইঅক্সাইডের সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 4। তাহলে সক্রিয় যোজনী 4, আর আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী 6, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2।
তারপর যদি দেখি কার্বন মনোক্সাইড মানে হচ্ছে CO। তো পুরো যোগে যাওয়ার মান হচ্ছে 0, কার্বন বের করব, অক্সিজেনে যাওয়ার মান হচ্ছে -2। সুতরাং কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 2, এটা হচ্ছে সক্রিয়। আর কার্বনের সর্বোচ্চ যোজনী কত? মনে রাখবা কার্বনের যোজনী দুইটা, একটা হচ্ছে 2 এবং একটা হচ্ছে 4, অর্থাৎ কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। তাহলে কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? 2। কিন্তু আমার চাইছে কি, এখানে চাইছে কার্বনের সক্রিয় যোজনী কত। তো সক্রিয় যোজনী তো অলরেডি বেরই করছি, কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 2। যদি বলতো সুপ্ত যোজনী কত, সুপ্ত যোজনীও 2 আসতো। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি কার্বন মনোক্সাইডে, এই যে পরেরটা পারা যাবে, কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত অলরেডি বের করছো না। কার্বন মনোক্সাইডে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4, সক্রিয় যোজনী হচ্ছে 2, তাহলে সুপ্ত যোজনী হচ্ছে 2। 4 বিয়োগ 2 তার মানে 2। তো তারপরে আমরা যদি দেখি কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত। কার্বন ডাইঅক্সাইড, তো আমরা তো জানি কার্বনের যোজনী দুইটা, 2 এবং 4। তো 4 হচ্ছে আমাদের সর্বোচ্চ যোজনী। এখন আমরা বের করি কার্বন ডাইঅক্সাইড এই যৌগের মূল যোজনী, মোট যাওয়ার মান হচ্ছে 0। তাহলে যাওয়ার মান 0 হলে কার্বন হচ্ছে x, অক্সিজেন দুইটা, 2 দুগুণে -4। তার মানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনীয় হচ্ছে 4। তাহলে দেখো সক্রিয় 4, সর্বোচ্চ 4, তাহলে বিয়োগ ফল করলে সুপ্ত যোজনী আসবে 0, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 0। তারপর যদি আমরা দেখি নিচের কোন যৌগটিতে সালফারের সুপ্ত যোজনী 0। তো এটা তোমরা বাসায় চেক করে দেখো, আমি একটু বলে দিই। যেমন প্রথম যোগে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে সালফারের 6, আর এখানে হচ্ছে 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2। তা আমি করে দিই, বিয়োগ করে দিই, তোমরা হচ্ছে পরে বাসায় মিলিয়ে নিও। ঠিক আছে, বাসায় মিলিয়ে নিও যে ভাইয়া যেভাবে লিখছি সেভাবে হয় কিনা, সেটা একটু বাসার মধ্যে একটু মিলিয়ে নিও। তো দেখো এটা সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 6 - 4 = 0। বুঝতে পারছো, 6 হচ্ছে সর্বোচ্চ আর 4 হচ্ছে সক্রিয়। ঠিক আছে, তাহলে 6 - 4 তার মানে হচ্ছে 2। তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। H2S 6 - 2 4, SO3 6 - 6 0, Na2S 6 - 2 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালফার ট্রাইঅক্সাইড, এখানে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 0। সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 0। তারপর আমরা যদি দেখি 23 নাম্বার, ক্যালসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস করলে এটা হবে না কেন? কারণ ইলেকট্রন বিন্যাস হইতো, যদি ক্যালসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত ঠিকই লিখছে, বাট 3d2 হবে না, 4s2 হবে। আহ্বান নীতি অনুযায়ী ইলেকট্রন আগে 4s-এ প্রবেশ করে। ক্যালসিয়াম ধাতুর সর্বশেষ শক্তিস্তর কি? 4s। তাহলে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনকে আমরা কি বলি? যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমাদের 2। আর ক্যালসিয়াম যেহেতু একটা ধাতু, আমরা জানি ধাতুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী সেম হয়, অর্থাৎ ক্যালসিয়ামের যোজনীয় 2। ঠিক আছে, তারপরে তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। তারপরে আমরা যদি দেখি কোন যৌগমূলকের যোজনী 1। তো ভাইয়া তোমাদের পঞ্চম অধ্যায়ে একটা ছক আছে যৌগমূলকের ছক। তো যৌগমূলকের ছকে তোমরা এগুলো পেয়ে যাবা। যেমন নাইট্রেটকে লেখা যায় NO3-, কার্বনেট হচ্ছে CO3-2-, সালফেট হচ্ছে SO4-2-, আর ফসফেট হচ্ছে PO4-3-। তো আমরা দেখতে পাচ্ছি ফসফেটের যোজনী 3, সালফেটের এবং কার্বনেটের যোজনী 2, নাইট্রেটের যোজনী হচ্ছে 1। তাহলে কোন যৌগমূলকের যোজনী 1? উত্তর হচ্ছে নাইট্রেট। নিচের কোনটি যৌগমূলক? তো এটা তোমরা মনে রাখবা, এটা হচ্ছে গরুর গ। কারণ NO2 এটা হচ্ছে নাইট্রাইট, এটাকে আসলে এইভাবে লেখা হয় মাইনাস দিয়ে, এবং এটা হচ্ছে একটা যৌগমূলক নাইট্রাইট। ঠিক আছে, তোমরা মনে রাখবা NO3-, এই যে উপরে যে লিখছি NO3- হলে নাইট্রেট আর NO2- হলে নাইট্রাইট। বাকিগুলো কিন্তু যৌগমূলক না, বাকিগুলো যৌগ। যেমন প্রথমটা হচ্ছে P2O3 ফসফরাস ট্রাইঅক্সাইড, তারপরে হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড, আর 4 নাম্বারটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা। এটাকে কিন্তু আমরা বালি বলি, বালির কেমিক্যাল নাম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বা SiO2। ধনাত্মক যৌগমূলক কোনটি? ফসফোনিয়ামই আসলে ধনাত্মক যৌগমূলক, PH4+। ফসফোনিয়ামকে এইভাবে লেখা হয়। ছকটা তোমরা মুখস্থ করবা, যাদের মুখস্থ নাই মুখস্থ করে ফেলবা। সালফেট SO4-2-, নাইট্রেট NO3-, আর কার্বনেট CO3-2-।
তো আমাদের নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? উত্তর হচ্ছে ফসফোনিয়াম। ত্রিযোজী যৌগমূলক কোনটি? কার্বনেট, এটা দ্বিযোজী কারণ 2-। ফসফোনিয়াম PH4+, এটা একযোজী। সালফাইট, সালফাইট হচ্ছে SO3 2-, মনে রাখবা। SO4 2- হলে সালফেট, আর SO3 2- হলে সালফাইট। ফসফেট হচ্ছে PO4 3-, ফসফেট একটা ত্রিযোজী যৌগমূলক। তো সঠিক উত্তর হচ্ছে ঘ। তারপরে দেখো এসিটেট মূলকের যোজনী কত? এসিটেট কিভাবে লেখে? এসিটেট আমরা সবাই জানি, দেখো আমরা যে ইথানোয়িক অ্যাসিড লিখি না, CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন এই ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি যদি H যদি বাদ দিয়ে ফেলো তাহলে কি লেখা যায়? CH3COO-। এটাই হচ্ছে আমাদের ইথানয়েট বা এসিটেট আয়ন, এসিটেট মূলক। তাহলে এসিটেট মূলক হচ্ছে CH3COO-। যেহেতু মাইনাস তার মানে এটা যোজনী কত? 1। এসিটেট মূলকের যোজনী হচ্ছে 1। তারপরে যদি দেখি ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক বিদ্যমান? প্রথমত ম্যাগনেসিয়াম ফসফেট তোমাকে সংকেত লিখতে হবে। তো এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়ছি। ম্যাগনেসিয়ামকে লেখা হয় এভাবে, ম্যাগনেসিয়াম আয়নকে ম্যাগনেসিয়াম 2+, আর ফসফেট PO4 3-। তো কি হবে? একজনের মাথার জিনিস আরেকজনের পায়ে চলে আসবে। তাহলে ম্যাগনেসিয়ামের নিচে আসবে 3, আর ফসফেটের নিচে আসবে ম্যাগনেসিয়ামের 2। তো ফসফেট এখানে কয়টা আছে? 2টা। তো আমরা পেয়ে গেলাম ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক আছে? উত্তর হচ্ছে 2টি, কারণ PO4 আছে 2টি। তারপরে যদি দেখি একযোজী যৌগমূলক কোনটি? তো দেখো সালফাইট আর ফসফেট এগুলোকে একযোজী। সালফাইট হচ্ছে SO3 2-, দ্বিযোজী। ফসফেট হচ্ছে PO4 3-, ত্রিযোজী। তাহলে এটা তো সঠিক উত্তর না। তারপর দেখো তো হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম, হ্যাঁ এটা সঠিক। হাইড্রোক্সাইড হচ্ছে OH-, আর অ্যামোনিয়াম হচ্ছে NH4+, দুইটাই একযোজী। আর নাইট্রাইট এবং নাইট্রেট এটাও সঠিক, কারণ নাইট্রাইট হচ্ছে NO2-, আর নাইট্রেট হচ্ছে NO3-। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। তারপরে যদি আমরা দেখি কোনটি মরিচার সংকেত? যদি আমরা দেখি তাহলে আমাদের মরিচার সংকেত হচ্ছে Fe2O3 N অণু পানি, ফেরোসোফেরিক অক্সাইড। তারপর যদি দেখি অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটি? তো এটা আমরা পারবো। অ্যালুমিনিয়ামকে লেখা হয় কি? অ্যালুমিনিয়াম 3+, আর কার্বনেটকে লেখা হয় কীভাবে? CO3 2-। তো এখন একজনের মাথার জিনিস আরেকজনের পায়ে চলে আসবে। তো অ্যালুমিনিয়াম হবে 2টা আর কার্বনেট হবে 3টা। অ্যালুমিনিয়াম কার্বনেট লেখা হয় এভাবে Al2CO3, তার নিচে আবার হোল 3। তাহলে কোথায় আছে এই অপশনটা? গরুর গ, অ্যালুমিনিয়াম কার্বনেট। তারপর আসো ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কিভাবে লিখবা? ম্যাগনেসিয়াম 2+, আর ফসফেট হচ্ছে PO4 3-। যদি একজনের পায়ের জিনিস আরেকজনের মাথায় নিয়ে যাও তাহলে ম্যাগনেসিয়াম হবে 3টা আর ফসফেট হবে 2টা। এটা একটু আগেও লিখেছি, ম্যাগনেসিয়াম ফসফেট। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। তারপর আসো অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কি হবে? অ্যামোনিয়াম NH4+, আর ফসফেট PO4 3-। যদি একজনের পায়ের জিনিস আরেকজনের মাথায় নিয়ে যাও বা একজনের মাথার জিনিস আরেকজনের পায়ে নিয়ে যাও তাহলে অ্যামোনিয়াম হবে 3টা আর ফসফেট হবে 1টা। 1 লিখতে হয় না, তাহলে অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে NH4 3PO4, অ্যামোনিয়াম ফসফেট। তারপর আসো ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট কিভাবে লেখে? তো খেয়াল করো, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব অবলীলায় লিখতে পারি, তাই না? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে তুমি যে পটাশিয়াম যদি বাদ দিয়ে দাও তাহলে পারম্যাঙ্গানেট আয়ন কিভাবে লেখে? MnO4-। এই যে MnO4- এই আয়নটাকে বলা হয় পারম্যাঙ্গানেট আয়ন। এই আয়নটাকে বলা হয় পারম্যাঙ্গানেট আয়ন। তাহলে এখন ক্যালসিয়ামের সাথে এখন দেখো ক্যালসিয়াম হচ্ছে 2+, আর পারম্যাঙ্গানেট হচ্ছে MnO4-। তাহলে যদি একজনের মাথার জিনিস আরেকজনের পায়ে দাও তাহলে ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট হবে ক্যালসিয়াম MnO4 2। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট CaMnO4 2। এখন বলছে এটার একটা অণুতে কয়টা পরমাণু থাকে? তো ক্যালসিয়াম থাকে একটা, ম্যাঙ্গানিজ থাকে একটা, আর অক্সিজেন 4টা। তাহলে এখানে মোট কয়টা? 5টা। আবার এখানে 2 আছে না, তাহলে 5 দুগুণে 10 আর ক্যালসিয়াম একটা, 10 আর একে কয়টা? 11টা। অর্থাৎ ক্যালসিয়াম পারম্যাঙ্গানেটে আমাদের একটা অণুতে মোট 11টি পরমাণু থাকে। তারপর আমরা যদি দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কোনটি? এটা মাত্র লিখে দেখাইলাম তোমাদেরকে, KMnO4।
ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট দেখাইতে গিয়েই তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখিয়ে ফেললাম, তাহলে KMnO4 এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। তারপর আসলে লিখি কোন যৌগ গঠনকালে অষ্টক অসম্পূর্ণ থাকে। ওকে, তো এখন আসলে আমরা অষ্টক অসম্পূর্ণর ব্যাপারটা বুঝি। অষ্টক অসম্পূর্ণ মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে 8টা ইলেকট্রন থেকে কম থাকবে, 6টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 2টা থাকতে পারে। তো আমি এখানে একটু লিখে রাখি, অষ্টকপূর্ণ মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে 8টা ইলেকট্রন থাকবে, 8টি ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুতে। তারপর অষ্টক অসম্পূর্ণ বা যেটাকে আমরা বলতে পারি অষ্টক সংকোচন। অষ্টক অসম্পূর্ণ মানে সংকোচনও হতে পারে, প্রসারণও হতে পারে। তো অষ্টক সংকোচন মানে হচ্ছে 8টা থেকে কম থাকবে, 8টা ইলেকট্রন থেকে কম থাকবে। আর অষ্টক সম্প্রসারণ এটার মানে হচ্ছে 8টা থেকে বেশি থাকবে। তাহলে 8টা যদি থাকে তাহলে হচ্ছে অষ্টক পূর্ণ, 8টা থাকলে সমান 8টা থাকলে অষ্টক পূর্ণ, 8টা থেকে কম থাকলে অষ্টক সংকোচন, আর 8টা থেকে বেশি থাকলে অষ্টক সম্প্রসারণ। এখন আসো আমরা দেখি এখানে আসলে কোনটাতে অষ্টক অসম্পূর্ণ থাকে। যদি আমরা দেখি একটু অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়া কীভাবে লেখে, NH3, এই যে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়াতে আমরা দেখতে পাই 3টা বন্ধন, আর অ্যামোনিয়ার মাথার উপর, নাইট্রোজেনের মাথার উপর এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেনে মোট বন্ড পেয়ার থাকে 3 জোড়া, আর লোন পেয়ার থাকে 1 জোড়া। মোট কয় জোড়া হলো, 4 জোড়া। অর্থাৎ অ্যামোনিয়া কিন্তু অষ্টকপূর্ণ, অ্যামোনিয়া অষ্টকপূর্ণ। তারপর আমরা যদি দেখি PH3, অ্যামোনিয়া যদি অষ্টকপূর্ণ হয় তাহলে PH3ও কিন্তু অষ্টকপূর্ণ, কারণ ফসফরাসের মাথার উপর এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তার মানে এটাকে আমরা কি বলি, PH3কে আমরা বলি ফসফিন গ্যাস, ফসফিন। তো এখানেও বন্ড পেয়ার থাকে 3টা, পি এর সাথে হাইড্রোজেনের, ফসফরাসের সাথে হাইড্রোজেনের 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, আর ফসফরাসের মাথার উপর থাকে 1 জোড়া মুক্তজোড়। তার মানে এখানেও কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে। তারপর আমরা যদি দেখি H2S, সালফারের সাথে 2টা হাইড্রোজেন, এবং সালফারে কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 6টা, তার মানে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে H2S এ বন্ড পেয়ার থাকে 2 জোড়া, লন পেয়ার থাকে 2 জোড়া, মোট 4 জোড়া। তার মানে H2S এটাও কিন্তু অষ্টক পূর্ণ। তাহলে আমরা বুঝেই ফেলছি যে লাস্টের অপশনটাই সঠিক হবে, BeCl2। কেন? কারণ এখানে বেরিলিয়ামের 2 পাশে 2টা ক্লোরিন থাকে, 2 পাশে 2টা ক্লোরিন থাকে, এবং বেরিলিয়াম কিন্তু আমাদের কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, কারণ বেরিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রনই থাকে 2টা ইলেকট্রন দিয়ে সে 2টা ক্লোরিনের সাথে যৌগ তৈরি করছে। অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইডে আমার বন্ড পেয়ার থাকে 2টা, আর আমার লোন পেয়ার থাকে না, 0। অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইড আমাদের অষ্টক অসম্পূর্ণ যৌগ। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখি যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে কোনগুলাতে? কার্বন টেট্রাক্লোরাইডে মেনে চলে, H2S এ মেনে চলে, BeCl3তে মানে না। কেন? কারণ বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রনই থাকে 3টা, সে 3টে ইলেকট্রন দিয়ে 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার মানে তার কিন্তু অষ্টকপূর্ণ হয় নাই, 6টা ইলেকট্রন হয়েছে শেষ কক্ষপথে, 3 জোড়া। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তারপরে দেখি বন্ধন গঠনের 2 এর নিয়ম মানে কারা? বন্ধন গঠনের 2 এর নিয়ম কারা মানে? তো মনে রাখবা বন্ধন গঠনের 2 এর নিয়ম আসলে মেনে চলে কারা, এটা আমি যদি তোমাদেরকে যদি লিখে দেখাই, যে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এবং বোরন, এই 4 জন হচ্ছে যদি থাকে তাহলে তারা হচ্ছে মূলত আমাদের 2 এর নিয়ম মেনে চলে। ঠিক আছে, এরা 2 এর নিয়ম মেনে চলে, এরা 2 এর নিয়ম, এরা 2 এর নিয়ম মানে। ঠিক আছে, এরা 2 এর নিয়ম মানে। তাহলে এখন দেখো তো এই হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এবং বোরন আছে কোথায়? প্রথম যোগে NO, নাইট্রোজেন এবং অক্সিজেন, এই যোগে কি 4টা আছে? নাই। তার মানে এটা 2 এর নিয়ম মানে না। NO2 এটাও মানে না, একমাত্র CH4, কারণ এখানে হাইড্রোজেন আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র 3, একমাত্র CH4। মিথেন, এটা হচ্ছে আমাদের 2 এর নিয়ম মেনে চলে। মিথেনে কার্বন অষ্টক নিয়ম মানে, আর হাইড্রোজেন 2 এর নিয়ম মেনে চলে। ঠিক আছে, আর উপরে MCQতে আরও কিছু কথা একটু লিখে দিই তোমাদেরকে, মনে রাখবা সবসময় যে কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মানে না। এই মৌলগুলো বিশেষ করে পরীক্ষায় এগুলাই আসে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর যেটা অপশনে আছে বেরিলিয়াম ক্লোরাইড এবং বোরন ট্রাইক্লোরাইড BeCl3, এইগুলোই বেশি বেশি পরীক্ষার অপশনে আসে। এগুলো আসলে অষ্টক নিয়ম মানে না, এরা অষ্টক নিয়ম মানে না, অষ্টক নিয়ম মানে না, কেন্দ্রীয় পরমাণুগুলো অষ্টক নিয়ম মানে না। তো
যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম অষ্টক নিয়ম মানে না, তারপর বেরিলিয়াম ক্লোরাইডে বেরিলিয়াম অষ্টক নিয়ম মানে না, বোরন ট্রাইক্লোরাইডে BCl3-তে বোরন অষ্টক নিয়ম মেনে চলে না। তারপর চলো দেখি 40, 2-এর নিয়ম মেনে চলে কারা? অলরেডি তো বলছি, লিথিয়াম, হাইড্রোজেন, মানে প্রথম চারটা হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এবং বোরন, তার মানে সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন এবং লিথিয়াম। কার্বন কিন্তু 2-এর নিয়ম আমাদের মেনে, কার্বন কিন্তু 2-এর নিয়মও মানে, আবার কিন্তু অষ্টক নিয়মও মানে, ঠিক আছে? তাহলে আমাদের কোনটি সঠিক? 1 এবং 2 সঠিক, লিথিয়াম এবং হাইড্রোজেন 2-এর নিয়ম মেনে চলে। চলো তারপর দেখি আমরা কোন মৌলের যোজনী শূন্য। আমরা জানি যে আমাদের হচ্ছে যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের যোজনী শূন্য হয়, তো এখানে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ক্রিপ্টন। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? সেম, শূন্য। তারপরে হচ্ছে আমাদের যদি দেখি যে এটা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, 4s2 4p6, চতুর্থ পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে ক্রিপ্টন। ক্রিপ্টন, ঠিক আছে? তো মনে রাখবা নিয়ন হচ্ছে 2s2 2p6 শেষে যদি থাকে, আর্গন হচ্ছে 3s2 3p6, ক্রিপ্টন হচ্ছে 4s2 4p6, আর জ্যানন হচ্ছে 5s2 5p6। তারপর রেডন, রেডন হচ্ছে Rn, যেটা Rn সেটা হচ্ছে 6s2 6p6, আর অর্গানেশন ওজি যেটা সেটা হচ্ছে 7s2 7p6। তারপর আসো নিচের কোন যৌগগুলোর মধ্যে একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো আছে? যেমন দেখো পটাশিয়াম ক্লোরাইড যদি লিখো K+ আর Cl-, তো দুইটাই আসলে K+ মানে কি 19টা ইলেকট্রন ছিল, পটাশিয়ামে একটা ইলেকট্রন ছেড়ে 18টা হয়েছে, তার মানে ইলেকট্রন যদি হিসেব করো তাহলে K+ও 18টা ইলেকট্রন, আবার ক্লোরাইড 17টা ছিল, একটা গ্রহণ করে 18টা হয়েছে। তাহলে এরা দুইজনই কিন্তু একই রকম নিষ্ক্রিয় গ্যাস। কার মতো বলো তো? আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, কারণ আর্গনের ইলেকট্রন 18টা। তারপর আবার যদি দেখো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন 2-, তো ইলেকট্রন যদি হিসাব করো ম্যাগনেসিয়ামে 12টা ছিল, 2টা ছেড়ে 10টা হয়েছে, অক্সিজেনে 8টা ছিল, 2টা গ্রহণ করে 10টা হয়েছে। এরা দুজনে কিন্তু একই নিষ্ক্রিয় গ্যাস, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। বাট তুমি যদি দেখো সোডিয়াম প্লাস এবং Cl-, এই দুইটার ক্ষেত্রে ইলেকট্রন যদি হিসাব করো, সোডিয়ামে 11টা ইলেকট্রন থাকে, একটা ছেড়ে 10টা হয়েছে, ক্লোরিনের 17টা ইলেকট্রন থাকে, একটা গ্রহণ করে 18টা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এরা দুজন কিন্তু একই রকম ইলেকট্রন বিন্যাস অর্জন করে নাই, বরং সোডিয়াম প্লাস নিয়নের মতো আর ক্লোরাইড আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। অর্থাৎ সঠিক উত্তর 1 এবং 2, 3 কিন্তু সঠিক উত্তর হবে না। তারপর চলো দেখি আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আয়ন গঠনের সময় পটাশিয়াম হয়ে যায় পটাশিয়াম প্লাস। পটাশিয়াম প্লাসে 18টা ইলেকট্রন থাকে, আর 18টা ইলেকট্রন থাকার মানে হচ্ছে সে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আয়ন গঠনের সময় পটাশিয়াম আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তারপর যদি দেখি কোনটি ক্যাটায়ন, পজিটিভ চার্জ যেটা সেটাই ক্যাটায়ন, সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন। তারপর যদি দেখি সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস কাকে সমর্থন করে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নকে Sodium+ আর Cl-, তাহলে সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন। তাহলে সোডিয়াম প্লাসে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে? 10টা, আর 10টা ইলেকট্রন জানে কার মতো? নিয়নের মতো। এখন আসো আমরা দেখি অপশনে নিয়ন আছে কিনা। না, অপশনে নিয়ন নাই। তো অপশনে কি আছে? পটাশিয়াম প্লাস কিন্তু আর্গনের মতো। লিথিয়াম প্লাস কিন্তু আমাদের হিলিয়ামের মতো, হিলিয়াম। তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+, এটাও আমাদের আর্গনের মতো। অ্যালুমিনিয়াম 3+, 13টা ছিল, 3টা ছেড়ে দিছে, 10টা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের নিয়নের মতো। তো আমরা পেয়ে গেছি সোডিয়াম ক্লোরাইডের যে ক্যাটায়ন সোডিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম 3+, এই দুইটার ইলেকট্রন বিন্যাস একই। তারপর আসো দেখি ক্যালসিয়াম হাইড্রাইড কোন ধরনের বন্ধন বিদ্যমান? ক্যালসিয়াম একটা ধাতু, হাইড্রোজেন একটা অধাতু। আমরা জানি ধাতু আর অধাতু মিলে তৈরি করে আয়নিক বন্ধন। আর দুইটাই যদি অধাতু হয় তাহলে আমরা তৈরি করতে পারি সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন। অধাতুর মধ্যে হয় সমযোজী বন্ধন, আর ধাতু অধাতুর মধ্যে হয় আয়নিক বন্ধন। তাহলে ক্যালসিয়াম হাইড্রাইড এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। কোন মৌল দুটি আয়নিক যৌগ গঠন করতে পারে? তো আমরা জানি কার্বন আর ক্লোরিন এরা হচ্ছে সমযোজী যৌগ তৈরি করে। আচ্ছা, ক্যালসিয়াম আর অক্সিজেন, কারণ তারা দুইজন মিলে কি তৈরি করে? ক্যালসিয়াম অক্সাইড। একটা ধাতু একটা অধাতু, এই জন্য ক্যালসিয়াম অক্সাইড এটা একটা আয়নিক যৌগ। তার মানে ক্যালসিয়াম এবং অক্সিজেন তারা মিলে আয়নিক যৌগ গঠন করতে পারে। তো তারপরে আমরা যদি দেখি ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগ? তো সবসময় মনে রাখবে যারা কিনা আমাদের সমযোজী যৌগ তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি থাকে।
যারা সমযোজী যৌগ তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি থাকে। ভ্যান ডার ওয়ালস শক্তিটা তাহলে কাদের মধ্যে থাকে? যারা সমযোজী যৌগ তাদের মধ্যে থাকে। তো আমাদের এই যৌগ, এইখানে সমযোজী যৌগ কোনটা? ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড, এই তিনটাই হচ্ছে আয়নিক যৌগ। H2S হাইড্রোজেনও অধাতু, সালফার অধাতু, অর্থাৎ এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। তার মানে H2S এ ভ্যান ডার ওয়ালস শক্তি থাকে। আর মনে রাখবা ভ্যান ডার ওয়ালস শক্তিটা খুবই দুর্বল প্রকৃতির হয়। তারপর আসো যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? তাহলে আমাদের যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? এটার সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম আর সালফার। শুধু সঠিকটাই দেখাই দিই, হ্যাঁ, কারণ দেখো ক্যালসিয়াম কি করে? 2+ আর সালফার 2-। তো ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে 18টা ইলেকট্রন হয়, সালফারেরও দুইটা ইলেকট্রন গ্রহণ করে 18 ইলেকট্রন হয়। তার মানে তারা উভয়েই আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। বাকি 3টা অপশন হবে না, এগুলো বাসায় তোমরা অ্যানালাইসিস করে দেখো কেন হবে না। যেমন পটাশিয়াম আর ফ্লোরিন, পটাশিয়াম হয়ে যায় পটাশিয়াম প্লাস আর্গনের মতো, ফ্লোরিন হয়ে যায় F- ফ্লোরাইড নিয়নের মতো, ম্যাগনেসিয়াম 2+ নিয়নের মতো, Cl- আর্গনের মতো, অ্যালুমিনিয়াম 3+ নিয়নের মতো, S2- আর্গনের মতো। আশা করি বুঝতে পেরেছ। তারপর আসো 52, নিচের কোন যৌগ গঠন করলে প্রতিটি পরমাণুই আর্গনের মতো হবে, মানে ইলেকট্রন 18টা হবে। আর্গনের মতো হওয়ার মানে কি? আর্গনের মতো হওয়ার মানে হচ্ছে ইলেকট্রন 18টা হবে। তো ক্যালসিয়াম ক্লোরাইডই সঠিক উত্তর, কারণ Ca2+ আবার Cl-, Ca2+ 20টা থেকে 2টা চলে গেছে, 18টা, Cl- 17টার সাথে একটা যুক্ত হয়েছে, 18টা। ঠিক আছে, বাকিগুলো সঠিক হবে না। তারপর আসো, প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। নিয়ন মানে কি? নিয়নের ইলেকট্রন কয়টা? 10টা। তো সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, কারণ ম্যাগনেসিয়াম 2+ 12টা ছিল, 2টা ছেড়ে দিছে, আবার অক্সিজেন 2- 8টা ছিল, 2টা গ্রহণ করছে। তাহলে ম্যাগনেসিয়াম 2+ও 10টা, অক্সিজেন 2- ও 10টা। বাকিগুলো হবে না, বাসায় চেক করে দেখবে কেন হচ্ছে না। আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস দেখা যায় কোথায়? আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস মানে কি? ইলেকট্রন 18টা হতে হবে, ইলেকট্রন হতে হবে 18টা। Cl- ঠিক আছে, কারণ 17টা ছিল, একটা গ্রহণ করছে। ক্যালসিয়াম 2+, ঠিক আছে, 20টা ছিল, 2টা ছেড়ে দিছে। ব্রোমাইড, এটা হবে ব্রোমাইড হচ্ছে 35 নম্বর মৌল। ব্রোমাইড মানে হচ্ছে সে ক্রিপ্টনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, তাহলে এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তারপর আসো দেখি আমাদের পরের এমসিকিউ। তো আচ্ছা, তো পরের এমসিকিউতে আমাদের দেখো কি বলছে। 55তে বলেছে এ ও এম কোন ধরনের বন্ধন গঠিত হবে? লিথিয়ামের নিচে হচ্ছে এ, তার মানে এ হচ্ছে সোডিয়াম, আর এম কি? সোডিয়াম। বি হচ্ছে আমাদের, এম হচ্ছে আর্গনের ঠিক আগে, তাহলে আর্গনের ঠিক আগের মৌল হচ্ছে ক্লোরিন। তাহলে এ আর এম দ্বারা কী তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। 56 দেখো তো, বি ও এম দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? বি হচ্ছে কি? ম্যাগনেসিয়াম, আর এম হচ্ছে কি? ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন মিলে কী তৈরি করে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেই কথা, Bm2 একই কথা, তাই না? কারণ ম্যাগনেসিয়ামই তো বি আর ক্লোরিন মানে এম, অর্থাৎ সঠিক উত্তর Bm2। তারপরে 57তে কি বলেছে? জি অম্লীয় অক্সাইড গঠন করে। 57তে বলেছে আমাদের জি অম্লীয় অক্সাইড গঠন করে। জি হচ্ছে আমাদের কি? জি হচ্ছে ক্লোরিনের আগে কে? সালফার। হ্যাঁ, সালফার একটা অধাতুর অক্সাইড, অম্লীয়। ঠিক আছে। Fm3 অষ্টক নিয়ম মেনে গঠিত হয়। আচ্ছা, তাহলে জি যদি সালফার হয়, সালফারের ঠিক আগেরটা এফ হচ্ছে আমাদের ফসফরাস, আর M3 মানে কি? ক্লোরিন। তাহলে Fm3 এটা মানে হচ্ছে, আমরা বলতে পারি এরকম, Fm3 এটা মানে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl3। তো হ্যাঁ, PCl3 অষ্টক নিয়ম মেনে চলে, ফসফরাস এখানে অষ্টক নিয়ম মেনে চলে, এটা আমরা অলরেডি দেখছি। আর বলছে বিজি আয়নিক যৌগ, বিতে হচ্ছে ম্যাগনেসিয়াম আর জিতে হচ্ছে সালফার। তাহলে ম্যাগনেসিয়াম সালফাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড যেমন আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম সালফাইডও আয়নিক যৌগ, কারণ ম্যাগনেসিয়াম একটি ধাতু, আবার সালফার হচ্ছে একটি অধাতু।
ধাতু আর অধাতু মিলে আয়নিক যৌগ তৈরি করে, অর্থাৎ সঠিক উত্তর 1 2 3। তো এই এমসিকিউগুলো পারার জন্য তোমাদের আসলে কি জানতে হবে, ছক দেখে বুঝতে হবে যে এ আসলে সোডিয়াম, বি আসলে ম্যাগনেসিয়াম, তারপর আর্গনের আগে যেহেতু এম, এম হচ্ছে ক্লোরিন, এম এর আগে যেহেতু জি, জি হচ্ছে সালফার, জি এর আগে যেহেতু এফ, এফ হচ্ছে ফসফরাস, এফ এর আগে যেহেতু ই, ই হচ্ছে কি সিলিকন। এগুলো তোমাদেরকে জানতে হবে। তারপর আসো দেখি 58 নাম্বার এমসিকিউতে কি বলেছে। 58তে বলেছে ওয়াই হচ্ছে 7, ওয়াই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তার মানে ওয়াই হচ্ছে আমাদের নাইট্রোজেন, আর জেড এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তার মানে জেড হচ্ছে আমাদের ফ্লোরিন। তো বলছে জেড এর একটি অণুর ভর কত, জেড এর একটি অণুর ভর কত। তো জেড হচ্ছে ফ্লোরিন, জেড এর একটি অণুর ভর কত সেটা বের করতে বলছে। তো আমরা যদি দেখি ফ্লোরিন অণু কীভাবে লেখে, ফ্লোরিন অণু কিন্তু এইভাবে লেখে F2, এটা হচ্ছে ফ্লোরিন অণু। তাহলে ফ্লোরিন অণুর একটি অণুর ভর কত। তো একটি বলছে, সংখ্যা বললে জানে কি করতে হয় N/N, ষষ্ঠ অধ্যায়ের জিনিস। আর ভর বের করতে বলে জানে কি করতে হয় W/M, W/M। তাহলে একটি অণুর ভর যদি বলে তাহলে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি, বা N = W × Na / M। তাহলে বা N = আমাদের কি বের করতে বলছে, অণুর ভর, তাহলে তো ডব্লিউ বের করতে হবে, সরি ডব্লিউ বের করতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা বের করতে পারি ডব্লিউ সমান N × M / অ্যাভোগাড্রো সংখ্যা Na। তাহলে N কত, একটি অণু, M কত, ফ্লোরিনের আণবিক ভর কত, ফ্লোরিনের যে আণবিক ভর হচ্ছে 38, কারণ ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 19, ফ্লোরিন অণুতে ফ্লোরিন থাকে 2টা, তাহলে 19 × 38। আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23। তো সব কিছু হিসাব করলে আমরা পাই ফ্লোরিনের একটি অণুর ভর আসবে 6.31 × 10⁻23 গ্রাম। তো আমাদের এই অপশনটা আছে 6.312, সঠিক উত্তর হচ্ছে 6.312 × 10⁻23 গ্রাম। তারপর যদি আমরা দেখি ওয়াই ও জেড, ওয়াই হচ্ছে নাইট্রোজেন, আর আচ্ছা জেড কি, ওয়াই হচ্ছে আমাদের, আচ্ছা একটু ভুল আছে অপশনে, সরি অপশনটা একটু ভুল আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। ওয়াই আসলে আমাদের 7 না, ওয়াই হচ্ছে আসলে আমাদের 19, ওয়াই 7 না, ওয়াই হচ্ছে 19, এটার অপশনে একটু ভুল আছে, ঠিক করে নেই। ওয়াই হচ্ছে 19 নাম্বার মৌল, তার মানে ওয়াই হচ্ছে আমাদের পটাশিয়াম। ওয়াই 19 মানে কি, ওয়াই হচ্ছে পটাশিয়াম। তো আমরা একটু ঠিক করে নিব এটা, ওয়াই হচ্ছে পটাশিয়াম। তাহলে ওয়াই যদি পটাশিয়াম হয়, জেড হচ্ছে ফ্লোরিন, তাহলে ওয়াই আর জেড মিলে কী তৈরি হয়, পটাশিয়াম ফ্লোরাইড। তো আমরা জানি পটাশিয়াম একটা ধাতু, ফ্লোরিন হচ্ছে একটা অধাতু, তাহলে এরা দুজন মিলে আয়নিক যৌগ তৈরি করে। এবং পটাশিয়াম ফ্লোরাইডে পটাশিয়াম আর ফ্লোরিন দুইজনই অষ্টক নিয়ম মেনে চলে। কেন, কারণ পটাশিয়াম K+ হয়ে যায়। K+ মানে কি, আর্গনের মতো। আর্গন যত নিষ্ক্রিয় গ্যাস আছে সব নিষ্ক্রিয় গ্যাসই কিন্তু অষ্টক নিয়ম, অষ্টকপূর্ণ হয়। আবার ফ্লোরিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে F- হয়, ফ্লোরাইড কার মতো, নিয়নের মতো। তার মানে পটাশিয়াম ফ্লোরাইড হচ্ছে আমাদের অষ্টক নিয়ম মেনে চলে। আর 2 নাম্বার সঠিক না, কারণ এরা কোনো আয়নিক যৌগই কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, বরং এরা আমাদের দ্রবীভূত অবস্থায়, আয়নিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, আয়ন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 এবং 3। তারপর আমরা যদি দেখি PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি। PCl5 কিভাবে লেখে, ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, তার 5 দিকে 5টা ক্লোরিন দিবা, 5টা ক্লোরিন দিবা। তাহলে এখানে বন্ধন জোড় কয়টা, 5টা ক্লোরিনের সাথে 5টা, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি, PCl5 এ বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 5টি। ঠিক আছে, বন্ধন জোড় থাকে 5টি। ফসফরাস ট্রাইক্লোরাইড কীভাবে লেখে, PCl3 তে সমযোজী বন্ধন কয়টা, PCl3 কীভাবে লেখে, ফসফরাসের 3 পাশে ধরো 3টা ক্লোরিন এইভাবে দিলা, তাহলে সমযোজী বন্ধন এখানে কয়টা, 3টা। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডে আমাদের সমযোজী বন্ধন আছে 3টি। তারপরে আমরা যদি দেখি অধাতু মিলে কোন ধরনের বন্ধন গঠন করে, আমরা জানি সমযোজী বন্ধন তৈরি করে। ধাতু মিলে আয়নিক যৌগ তৈরি করে। কোনটি দ্বিপরমাণুক অণু গঠন করে, মনে রাখবা ফ্লোরিন দ্বিপরমাণুক অণু গঠন করে, ফ্লোরিনকে লেখা হয় F2। ওজন কিন্তু ত্রিপরমাণুক O3। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, বেরিলিয়াম
একটা ধাতু। তাহলে এরা কিন্তু আমাদের এক পরমাণুক। একমাত্র ফ্লোরিন দ্বিপরমাণুক অণু গঠন করে এই চারটা অপশনের মধ্যে। কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান? হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন। অক্সিজেন গ্যাস যখন তৈরি হয় তখন অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন। ক্লোরিন ক্লোরিনও একক বন্ধন। এই যে নাইট্রোজেন অণু যখন তৈরি হয় তখন দুইটা নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন তৈরি হয়। এই জন্য কলেজে উঠলে তোমরা পড়বা নাইট্রোজেন গ্যাসকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। নাইট্রোজেন গ্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে, কারণ কি ত্রিবন্ধন অনেক শক্তিশালী হওয়ার কারণে এটা এত সহজে ভাঙা যায় না, ফলে এটা অনেক বেশি সক্রিয় হয় না, এরা নিষ্ক্রিয় প্রকৃতির হয়। তারপর আসো আমরা দেখি নিচের কোন মৌলের অণুতে দ্বিবন্ধন বিদ্যমান। তো অক্সিজেন, অক্সিজেন, বাকিগুলো কিন্তু জাস্ট উপরেই লিখছি, সেম অপশন কিন্তু, ঠিক আছে। দ্বিবন্ধন অক্সিজেনে বিদ্যমান। কোনটি সমযোজী যৌগ? সমযোজী যৌগ কীভাবে তৈরি হয়? দুটি অধাতু হতে হবে। যেমন এটা না, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম তো ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু, একমাত্র HCl এটি একটি সমযোজী যৌগ, কারণ হাইড্রোজেনও অধাতু, ক্লোরিনও অধাতু। বিশুদ্ধ সমযোজী অণু কোনটি? মনে রাখবা, একই ধরনের মৌল দিয়ে যদি কোনো অণু তৈরি হয় তাকে বিশুদ্ধ সমযোজী যৌগ বলে, যেমন হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনের মধ্যে দুইটাই কি হাইড্রোজেন, তাহলে তাদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য হয় শূন্য। বিশুদ্ধ সমযোজী যৌগের আরও যদি উদাহরণ দেই, কী কী হইতে পারে? অক্সিজেন বিশুদ্ধ সমযোজী অণু, ক্লোরিন বিশুদ্ধ সমযোজী অণু, ফ্লোরিন বিশুদ্ধ সমযোজী অণু, নাইট্রোজেন বিশুদ্ধ সমযোজী অণু। মানে মোট কথা হচ্ছে একই জিনিস দিয়ে যদি কোনো অণু তৈরি হয়, যেমন দুইটা অক্সিজেন ও অক্সিজেন অণু তৈরি হয়েছে, দুইটা ক্লোরিন দিয়ে ক্লোরিন অণু তৈরি হয়েছে, তাহলে এরা সব কি বিশুদ্ধ সমযোজী অণু। তারপর আসো কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন বেশি। তো আমরা দেখি কোনটিতে বন্ধন জোড় বেশি। তো অ্যামোনিয়া যদি আমরা হিসেব করি, অ্যামোনিয়াতে আমাদের বন্ধন জোড় হচ্ছে তিনটা, C2H2, এটা হচ্ছে ইথাইন। ইথাইন এইভাবে রাখে, দুইটা কার্বনের মধ্যে ত্রিবন্ধন এবং দুই পাশে দুইটা হাইড্রোজেন, এটা হচ্ছে C2H2। এটাকে কি বলে? ইথাইন বা এসিটিলিন বলে, অথবা এসিটিলিন, এটা তোমাদের জৈব যৌগে আছে। তারপর পানি কিভাবে তৈরি হয়? অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন দুইটা বন্ধন তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড কীভাবে তৈরি হয়? কার্বনের দুই পাশে অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কোনটাতে সবচেয়ে বেশি বন্ধন জোড় আছে? ইথাইন। দেখো, একটা, এখানে তিনটা, এখানে একটা, তাহলে 3 আর 1 4, 4 আর 1 5। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ, C2H2। C2H2-র মধ্যে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি। তারপর আমরা যদি দেখি A ও B দ্বারা গঠিত যৌগে মুক্তজোড় ইলেকট্রন কয়টি? A ও B দ্বারা গঠিত যৌগে মুক্তজোড় ইলেকট্রন কয়টি? A হচ্ছে 1, B হচ্ছে 7। তাহলে A হচ্ছে আমাদের হাইড্রোজেন, এ হচ্ছে আমাদের হাইড্রোজেন, আর বি হচ্ছে নাইট্রোজেন। তো হাইড্রোজেন আর নাইট্রোজেন দিয়ে তৈরি হয় অ্যামোনিয়া, NH3। অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রন থাকে এক জোড়া। তাহলে NH3 বা AOB দিয়ে আমাদের গঠিত যৌগে আমাদের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? মুক্তজোড় ইলেকট্রন থাকে একটি। AOB দ্বারা গঠিত যৌগে মুক্তজোড় ইলেকট্রন থাকে একটি। তারপর আমরা যদি দেখি অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন কয়টি? একই, অ্যামোনিয়াই তো, তাহলে একটি। তারপর ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে? ফ্লোরিন অণু কিন্তু এইভাবে তৈরি হয়, ফ্লোরিন। তো আমরা জানি ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টা, এর মধ্যে একটা করে ইলেকট্রন হচ্ছে এখানে দেয়, আর বাকি 6টা ইলেকট্রনই কিন্তু মুক্তজোড় থাকে। মানে এই ফ্লোরিনের 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই ফ্লোরিনেরও 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে ফ্লোরিনে মোট লোন পেয়ার হচ্ছে 6 জোড়া, আর বন্ড পেয়ার হচ্ছে মাত্র 1 জোড়া। এইটা হচ্ছে সেই বন্ড পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার। তাহলে ফ্লোরিনে মুক্তজোড় ইলেকট্রন থাকে 6 জোড়া। তারপর যদি দেখি আমরা নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, নাইট্রোজেন 7, পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3। তাহলে 1s2 2s2 2p3 হলে
1:2:2 এবং 2p3 হলে আমাদের নাইট্রোজেনে কিন্তু 1:2 হচ্ছে জোড়া। আচ্ছা, ওয়াইফাইটা একটু স্লো হয়ে গেছে আমার, যার জন্য হয়তো একটু ঝামেলা করতেছে। আচ্ছা দেখি, 1:2:2 2p3, পিতে মোট 3টে ইলেকট্রন থাকে এবং এই 3টে ইলেকট্রনই কিন্তু বেজোড়। তাহলে নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আছে 3টি। তারপর আসো আমরা দেখি H2S, হাইড্রোজেন সালফাইড। এই যোগে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? হাইড্রোজেন সালফাইড এবং পানি দুইটাতেই মনে রাখবা মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 2 জোড়া, 2টি। ঠিক আছে, H2S এবং পানি দুইটার মধ্যে আমার মুক্তজোড় হচ্ছে 2টি, লোন পেয়ার হচ্ছে 2টি, আর বন্ধন জোড়ও হচ্ছে 2টি। পানির মধ্যেও কিন্তু সেম, H2ওর মধ্যেও সেম। এই যে পরেরটাতে আছে H2ওতে মুক্তজোড় কয়টি? এই যে সেম গঠন, খালি S এর জায়গায় O। এখানেও কিন্তু আমার মুক্তজোড় হচ্ছে 2টি আর বন্ধন জোড় হচ্ছে 2টি, লোন পেয়ার 2টি, বন্ড পেয়ারও 2টি। তারপরে আমরা যদি দেখি 75, পানির অণুতে প্রতিটি হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা কত? এটা একটা কথা সবসময় মনে রাখবা, হাইড্রোজেন আসলে যে যৌগই হোক, হাইড্রোজেন সবসময় একটা ইলেকট্রনই শেয়ার করতে পারে, কারণ হাইড্রোজেনের ইলেকট্রনই থাকে একটা। ঠিক আছে, তো এটা সবসময় তোমরা মনে রাখবা যে হাইড্রোজেন সবসময় একটা ইলেকট্রনই শেয়ার করতে পারে। তারপর আসো দেখি সালফার ট্রাইঅক্সাইডে কতটি মুক্তজোড় ইলেকট্রন থাকে? সালফার ট্রাইঅক্সাইড এইভাবে আঁকা হয়। অক্সিজেনের তো যোজনী 2, তাহলে সে 2টা করে বন্ধন তৈরি করবে সালফারের সাথে, এক একটা অক্সিজেন। আর সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 6টা। তো বন্ধনও কিন্তু 6টা হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু বন্ড পেয়ার 6টা, কোনো লোন পেয়ার নাই। তার মানে সালফার ট্রাইঅক্সাইডে মুক্তজোড় ইলেকট্রন কয়টি? সালফারের কোনো মুক্তজোড় নাই, বাট অক্সিজেনে কিন্তু আছে। কেন বলো তো? কারণ অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 6টা। এর মধ্যে প্রত্যেকটা অক্সিজেন 2টা করে ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করছে। তার বাইরেও কিন্তু প্রত্যেকটা অক্সিজেনের আরও 2 জোড়া করে করে মুক্তজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ অক্সিজেনের মোট মুক্তজোড় ইলেকট্রন এখানে হচ্ছে 6 জোড়া। তো আমরা বলতে পারি সালফার ট্রাইঅক্সাইডে সালফারের মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 0, কিন্তু অক্সিজেনের কিন্তু মুক্তজোড় ইলেকট্রন 6 জোড়া থাকে। ঠিক আছে, তারপর আসো BCl3। BCl3 কীভাবে লেখা? এই যে BCl3, BCl3 এ কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে? 3 জোড়া থাকে, কারণ বোরনে কিন্তু কোনো মুক্তজোড় থাকে না, বন্ড পেয়ারই থাকে 3টা, কিন্তু আমার কোনো লোন পেয়ার থাকে না বোরনের ক্ষেত্রে, অর্থাৎ 3 জোড়া মুক্তজোড়, 3 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন থাকে। এবং BCl3 কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন, বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3 জোড়া ইলেকট্রন থাকে, 3 জোড়াই বন্ধন জোড় হিসেবে থাকে। তারপর আসো এটা দেখি SO2, সালফার ডাইঅক্সাইড। অণুর ক্ষেত্রে বলছে 6টা বন্ধন জোড় ইলেকট্রন আছে। চলো দেখি 6টা বন্ধন জোড় থাকে কি না আদৌ। এটা একটু কারেকশন হবে, হ্যাঁ, এটা সালফার ডাইঅক্সাইড না, এটা হবে সালফার ট্রাইঅক্সাইড, SO3 হবে। একটু কারেকশন করে নিবা, এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে সালফার ট্রাইঅক্সাইডে কি 6টা থাকে? হ্যাঁ, আমরা মাত্র দেখছি 6টাই থাকে। এই যে বন্ধন জোড় কয়টা? 6টা বন্ধন জোড়। মুক্ত জোড়ও কিন্তু 6টা। কীভাবে? এই যে প্রত্যেকটা অক্সিজেনে 2টা করে করে মুক্ত জোড় থাকে। এই যে এই অক্সিজেনে 2 জোড়া, এই অক্সিজেনে মুক্ত জোড় আছে 2 জোড়া, এই অক্সিজেনেও মুক্ত জোড় আছে 2 জোড়া। তাহলে মুক্ত জোড়ও 6 জোড়া, বন্ধন জোড়ও 6 জোড়া। আর সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যেটা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। সঠিক উত্তর 1, 2, 3। সঠিক উত্তর 1, 2, 3। তারপরে যদি আমরা দেখি PCl5, PCl5 কীভাবে লেখে? PCl5 5টা থাকে, ক্লোরিন থাকে 5টা। তাহলে PCl5-এ আমাদের বন্ধন জোড়ও 5টা। PCl5-এ বন্ড মানে কেন্দ্রীয় পরমাণুতে বন্ড পেয়ার 5টা, লোন পেয়ার নাই। তাহলে মোট কেন্দ্রীয় পরমাণুতে মোট ইলেকট্রন কয়টা থাকে? 10টা না? 5 দুগুণে 10টা। তাহলে কি অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে না? হ্যাঁ, কারণ অষ্টক পূর্ণ না, এটা কি অষ্টক সম্প্রসারণ হয়েছে। এখানে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে, মানে কি এখানে অষ্টক সম্প্রসারণ ঘটেছে।
আর PCl5 এর কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, এটা তো আমরা জানি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3। সঠিক উত্তর হবে আমাদের 1, 2 এবং 3। ঠিক আছে। তারপরে যদি দেখি পানির অণুতে, পানির অণু কিভাবে আঁকে? এই যে অক্সিজেনের সাথে এই যে এরকম, আর এখানে হচ্ছে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে পানির অণুতে, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আবার আরেকটা ধরো লিখলাম, ধরো অ্যামোনিয়া, এখানে কিন্তু 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। একটা কথা মনে রাখবা, যদি বেজোড় সংখ্যক মুক্ত জোড় থাকে, মানে 1 জোড়া 3 জোড়া এরকম মুক্ত জোড় যদি থাকে, তাহলে সেগুলোকে আমরা ঘূর্ণায়মান ইলেকট্রন বলি। বাট পানির মধ্যে কিন্তু 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই এখানে ঘূর্ণায়মান ইলেকট্রন নাই। কারণ 1 জোড়া মুক্ত ইলেকট্রন যদি ঘুরতেও চায়, এটা যদি ঘুরতেও চায়, এটা তাকে কি করে? বাধা দেয়, ঘুরতে দেয় না। অর্থাৎ পানিতে ঘূর্ণায়মান ইলেকট্রন নেই। তো আমরা এই কথাটি একটু লিখে রাখি যে কেন্দ্রীয় পরমাণুতে বেজোড় সংখ্যক লোন পেয়ার থাকলে ঘূর্ণায়মান ইলেকট্রন হয়। কেন্দ্রীয় পরমাণুতে, যেমন পানিতে কেন্দ্রীয় পরমাণু কি? অক্সিজেন। কেন্দ্রীয় পরমাণুতে বেজোড় সংখ্যক, বেজোড় মানে কি? 1 জোড়া 3 জোড়া 5 জোড়া এরকম। তো বেজোড় সংখ্যক মুক্ত জোড়, মুক্ত জোড় অথবা লোন পেয়ার, মুক্ত জোড় অথবা লোন পেয়ার ইলেকট্রন থাকলে, অথবা লোন পেয়ার ইলেকট্রন থাকলে ঘূর্ণায়মান ইলেকট্রন হয়। কিন্তু পানিতে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনে জোড় সংখ্যক মুক্ত জোড় বা লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই পানির অণুতে ঘূর্ণায়মান ইলেকট্রন হবে না। আচ্ছা, পানির অণুতে কি মুক্ত জোড় ইলেকট্রন আছে? আছে, 2 জোড়া। সঠিক। পানির বন্ধনটা কীরকম? অক্সিজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, অর্থাৎ পানি সমযোজী বন্ধন তৈরি করে। সঠিক উত্তর 2 এবং 3। তারপর আসো, আর হচ্ছে 1, 1। আসলে এখানেও একটু ভুল আছে, আর আসলে 1, 1 না, আর হচ্ছে 14 নাম্বার মৌল। এই ভুলগুলো একটু ঠিক করে নিই। হ্যাঁ, এগুলো আসলে প্রিন্ট টাইপ করার সময় মিস্টেক হয়ে গেছে এগুলো, তো এগুলো ঠিক করে নিবা তোমরা, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো, আর হচ্ছে 14 নাম্বার মৌল, 14, আর হচ্ছে 14। তাহলে আর যদি 14 হয়, তাহলে আর মৌলটির 14 মানে কি? আর হচ্ছে সিলিকন, আর হচ্ছে সিলিকন। তাহলে সিলিকনের অক্সাইড কি বলো তো? সিলিকনের অক্সাইড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা, যেটা বালি। বালি কিন্তু পলিমার যৌগ তৈরি করে, দৈত্যাকার অণু গঠন করে। অর্থাৎ সিলিকার মানে বা আর এর অক্সাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়, উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। আর সিলিকন ডাইঅক্সাইড এটা কোন গ্রুপের মৌল? সিলিকনের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, সিলিকন হচ্ছে 14। ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 3p2। তা আমরা গত লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম পর্যায় সারণীতে কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয়। যদি পিতে যদি হয়, তাহলে গ্রুপ নাম্বার কি হবে? 2 যোগ 10 যোগ 2, তার মানে 14 নাম্বার গ্রুপের মৌল। সিলিকন হচ্ছে 14 নাম্বার গ্রুপের মৌল, অর্থাৎ এটা সঠিক না। আর সিলিকন ব্রোমিনের সাথে আয়নিক বন্ধন গঠন করে। সিলিকন ব্রোমিনের সাথে আয়নিক বন্ধন গঠন করে না, বরং সমযোজী বন্ধন গঠন করে। এবং এই যৌগের নাম কি হয়? সিলিকন টেট্রাব্রোমাইড। ঠিক যেমন একটু আগে আমরা পড়ছিলাম না SiCl4, সিলিকন টেট্রাক্লোরাইড, CCl4 পড়ছিলাম না? আমরা পড়ছিলাম কিন্তু শুরুতে, একদম শুরুতে, কার্বন টেট্রাক্লোরাইড। তো কীভাবে আমরা কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডও পাই, আবার সিলিকন টেট্রাব্রোমাইডও পাই। বুঝতে পারছো? তাহলে এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে আমাদের সমযোজী যৌগ। তাহলে সিলিকন বা আর মৌলটি ব্রোমিনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, আয়নিক বন্ধন গঠন করে না। তারপর আমরা যদি দেখি আমাদের পরের MCQ, 82 নম্বর MCQ, সেখানে বলা আছে বন্ধন গঠনের সময় অক্সিজেন, আচ্ছা এখানে 2টি হবে, ঠিক করে নিচ্ছি। বন্ধন গঠনের সময় অক্সিজেন 2টি ইলেকট্রন শেয়ার করে। তো আমরা দেখতে পাই যে বন্ধন গঠনের সময় অক্সিজেন যখন বন্ধন গঠন করে, আসলে অক্সিজেন 2টি ইলেকট্রন শেয়ার করে, কারণ অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তারপর নাইট্রোজেনের যোজনী 3, সেহেতু নাইট্রোজেন 3টি ইলেকট্রন শেয়ার করে।
একইভাবে আমরা দেখতে পাই যে হাইড্রোজেনের কিন্তু যোজনী এক, কারণ তার একটা মাত্র ইলেকট্রন থাকে, অর্থাৎ হাইড্রোজেনও একটি ইলেকট্রনই শেয়ার করবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর ঘ, 1 2 3। তারপর আমরা দেখি ডি যৌগটি। আচ্ছা, এখানে উদ্দীপকটা আসে নাই, তো আমি উদ্দীপকটাকে একটু লিখে নেই। 83 এবং 84, 83 এবং 84 এই দুটার উদ্দীপক হচ্ছে এটা, একটু লিখে নাও তোমরা, যে উদ্দীপক হচ্ছে H2 প্লাস সালফার ইকুয়াল টু ডি। এই উদ্দীপক থেকে বলছে 83 ও 84 নং প্রশ্ন, এই দুটা প্রশ্নের উত্তর দিতে বলছে। আমাকে বলছে ডি যৌগটি কি। তো দেখো, এই H2 আর S এরা মিলে যে ডি যৌগ তৈরি করে, সেই ডি যৌগটি হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড। তো এই হাইড্রোজেন সালফাইড এই যৌগটা আসলে আয়নিক নাকি সমযোজী? হাইড্রোজেন একটি অধাতু, সালফার একটি অধাতু, তো অর্থাৎ এটি একটি সমযোজী যৌগ, আয়নিক হবে না। আর জৈব যৌগ কারা? যেখানে কার্বন হাইড্রোজেন থাকে। তো যেখানে, যেহেতু এখানে কার্বন নাই, তাহলে এটা জৈব যৌগ না, এটা একটা অজৈব যৌগ। অর্থাৎ সঠিক উত্তর 1 এবং 3। তারপর আমরা যদি পরের প্রশ্নটা দেখি, এই উদ্দীপক থেকেই আসছে। ডি এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে ডি, এই ডি মৌলটা আসলে হচ্ছে আমাদের, এই ডি হচ্ছে আমাদের H2S, হাইড্রোজেন সালফাইড। তো এই H2S এটার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। H2S এর কেন্দ্রীয় পরমাণু হবে সালফার। তো সালফার যদি কেন্দ্রীয় পরমাণু হয়, আমরা জানি সালফারের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। কারণ সালফারের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখি 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। আর আমরা জানি তৃতীয় শক্তি স্তরে আমাদের অরবিটাল থাকে কি কি? আমাদের অরবিটাল থাকে 3s, 3p এবং 3d। আর আমরা সবাই জানি 3s ইলেকট্রন থাকে দুইটা সর্বোচ্চ, 3p তে সর্বোচ্চ থাকতে পারে 6টি এবং 3d তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি। তো সবগুলো যোগ করলে দেখা যায় মোট 18টি ইলেকট্রন। অর্থাৎ আমরা বলতে পারি ডি, যেটা হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড, এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। সালফারের সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। তারপর আমরা যদি দেখি 85, তো এটাও আসলে আমাদেরকে ইয়া দেওয়া নাই, উদ্দীপকটা দেওয়া নাই, তো উদ্দীপকটা একটু লিখে নাও। উদ্দীপকটা হচ্ছে এরকম, উদ্দীপকটা হচ্ছে পি হচ্ছে 1 আর কিউ হচ্ছে 7। উদ্দীপক হচ্ছে পি হচ্ছে 1 আর কিউ হচ্ছে 7, ঠিক আছে? তো তাহলে পি এবং কিউ দ্বারা গঠিত যৌগের অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কতটি? তাহলে পি যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি পি হচ্ছে আমাদের হাইড্রোজেন আর কিউ হচ্ছে আমাদের 7, অর্থাৎ কিউ হচ্ছে নাইট্রোজেন। তাহলে এদের দ্বারা যে যৌগ গঠিত হয় সেটি হচ্ছে অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া যৌগে আমাদের বন্ধন জোড় ইলেকট্রন আছে 3টি, 3 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। তারপর আমরা যদি দেখি পি ও কিউ দ্বারা গঠিত যৌগ, এরা যেহেতু অষ্টক নিয়ম মানে, আর আমরা জানি যারা যারা অষ্টক নিয়ম মানে তারা সবাই দুইয়ের নিয়ম পালন করে, অ্যামোনিয়া সমযোজী যৌগ এবং এটি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। অর্থাৎ সঠিক উত্তর হবে 1 2 এবং 3। তো তারপর আমরা যদি দেখি পানিতে অদ্রবণীয় লবণ কোনটি? তো পানিতে অদ্রবণীয় লবণ কোনটি এটি জানার আগে চলো আমরা একটা লিস্ট লিখে ফেলি। যে আমাদের পটাশিয়াম নাইট্রেট KNO3, তারপর আমরা যদি বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, তারপর সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ যেটা, এবং যত ধরনের নাইট্রেট লবণ আছে সকল নাইট্রেট লবণ। নাইট্রেট মানে কি? NO3 যুক্ত লবণ, যেমন পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এই যে নাইট্রেট জাতীয় যত লবণ আছে এরা সবাই পানিতে দ্রবণীয়। এরা সবাই, এই যে এই লিস্টে যারা আছে, এই লিস্টে সবাই পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। কিন্তু আমার কাছে কিন্তু চেয়েছি কি পানিতে অদ্রবণীয় কোনটি। তো এই লিস্টে দেখো পটাশিয়াম নাইট্রেট, তাহলে এটা পানিতে দ্রবণীয়। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, অর্থাৎ পানিতে অদ্রবণীয় লবণ হচ্ছে সিলভার ক্লোরাইড। তো আমরা একটু পানিতে অদ্রবণীয় যারা, তাদের লিস্টও যদি একটু লিখে ফেলি, তাহলে আমরা দেখতে পাই
যে গ্রুপ 2 কারা, মৃৎক্ষার ধাতু যারা, এই গ্রুপ 2 এর কার্বনেট কার্বনেট লবণ যেগুলো আছে, কার্বনেট মানে CO3 যুক্ত লবণগুলো, কার্বনেট কার্বনেট মানে হচ্ছে CO3 যুক্ত লবণ। তারপর অক্সাইড, গ্রুপ 2 এর যত অক্সাইড আছে, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো। তারপর যত ধরনের হাইড্রোক্সাইড আছে গ্রুপ 2 এর, অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এছাড়া আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, সিলভার ক্লোরাইড। এই যে লবণগুলো, এরা সবাই হচ্ছে পানিতে অদ্রবণীয়। তাহলে এই যে লিস্টের যে লবণগুলো দেখতে পাচ্ছি, এগুলো মূলত আমাদের পানিতে অদ্রবণীয়। যদি আমাদের সামনে আরো প্রয়োজন পড়ে, আমি হচ্ছে সামনে তোমাদেরকে আরো কিছু লিস্ট হয়তো দিতে পারি, দেখি যদি এমসিকিউর প্রয়োজনে দরকার হয় তাহলে আমরা লিখব। তো আসো এরপরের অপশনটা দেখি, এরপর এমসিকিউটা, কোনটি পানিতে দ্রবণীয়। তো সাধারণ লবণ পানিতে দ্রবণীয়, কারণ বাকি যেগুলো আছে, এই যে সরিষা তেল, ন্যাপথালিন, কেরোসিন, এরা আসলে সবাই হাইড্রোকার্বন। আর আমরা সবাই জানি যে হাইড্রোকার্বন যারা, তারা হচ্ছে অপোলার যৌগ। আর পানি যেহেতু একটা পোলার যৌগ, তাই এরা সবাই হাইড্রোকার্বন। তাই আমরা লিখে রাখি যে এরা সবাই হাইড্রোকার্বন, তাই পানিতে পানিতে অদ্রবণীয়। হাইড্রোকার্বন গুলো আসলে পানিতে অদ্রবণীয় হয়, পানিতে দ্রবীভূত হয় না। তারপর আসলে দেখি নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়। তো মনে রাখবা, লিথিয়াম ক্লোরাইড এটা পানিতে দ্রবীভূত হয়। এছাড়া অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, বেরিয়াম সালফেট, এগুলো পানিতে দ্রবীভূত হয় না। তারপর পানিতে অদ্রবণীয় যৌগ কোনটি? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরা সবাই আয়নিক যৌগ, এরা সবাই পানিতে দ্রবণীয়। কার্বন টেট্রাক্লোরাইড এটা একটা সমযোজী যৌগ, এটা পানিতে অদ্রবণীয়। তারপরে কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? তো এখানে আমরা আরো কিছু লিস্ট দেখি, 91 নাম্বারের জন্য আমরা কিছু লিস্ট দেখি, যেটা হচ্ছে আমাদের বেরিয়াম সালফেট। তারপর যদি আমরা দেখি লেড সালফেট। তো ভাইয়া যেগুলো লিখে দিচ্ছি এগুলো একটু মুখস্থ রাখবে, হ্যাঁ, কারণ এগুলো মুখস্থ এমসিকিউ, মনে না রাখতে পারলে কিন্তু পারবে না। সিলভার ক্লোরাইড, তারপর সিলভার ব্রোমাইড, তারপর হচ্ছে সিলভার আয়োডাইড এবং ক্যালসিয়াম সালফেট। এই যে যৌগগুলো, এগুলো আমাদের পানিতে অদ্রবণীয়। এই যে যৌগগুলোর নাম লিখলাম, আমি 6টা যৌগের নাম লিখলাম, এরাও কিন্তু পানিতে অদ্রবণীয়। এছাড়া কিন্তু আমরা একটু আগে দেখছি যে গ্রুপ 2 এর কার্বনেট, অক্সাইড, হাইড্রোক্সাইড, এরাও কিন্তু পানিতে অদ্রবণীয়। তারপর সরিষার তেল, কেরোসিন, যারা হাইড্রোকার্বন, এরাও কিন্তু পানিতে অদ্রবণীয়। তো এরা হচ্ছে পানিতে অদ্রবণীয়। আর এখানে একটু লিখে রাখি আমরা, সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, তারপর সোডিয়াম সালফেট, Na2SO4, তারপর বেরিয়াম ক্লোরাইড, BaCl2, তারপর পটাশিয়াম সালফেট। এই যে যৌগগুলো, এরা আবার পানিতে দ্রবণীয়, এরা পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। তো এই লিস্টগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা, যদিও পরীক্ষার সময় তোমরা 3 দিন গ্যাপ পাবা, তোমাদের রসায়ন পরীক্ষার আগে 3 দিন বন্ধ আছে, তো এগুলো তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো। তো 91 নাম্বার এখন আমরা যদি দেখি কোন যৌগটি পানিতে দ্রবণীয়। দেখো পানিতে দ্রবণীয় লিস্ট, এই যে এই পাশে যে 4টা আছে, সেখানে এদের মধ্যে আমাদের পটাশিয়াম সালফেট রয়েছে, কিন্তু তাহলে পটাশিয়াম সালফেট হচ্ছে পানিতে দ্রবণীয়। তারপর দেখো কোনটি পানিতে অদ্রবণীয়। অদ্রবণীয় লিস্টে কিন্তু বেরিয়াম সালফেট আছে, বেরিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়। তারপর নিচে কোনটি পানিতে দ্রবীভূত হয় না? পানিতে দ্রবীভূত হয় না কোনটি? ফেরাস হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না, বাকি 3টাই পানিতে দ্রবীভূত হয়। তারপর হচ্ছে নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? এটার অপশন হচ্ছে সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়। এগুলো কিন্তু অলরেডি আমি লিস্টে লিখে ফেলছি ওগুলোই। তারপর যদি আমরা দেখি যে নিচে কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? ক্যালসিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়। ঠিক আছে। আর এখানে একটা কথা মনে রাখবা, যদি এখানে 2টা অপশন সঠিক ছিল, ফেরাস হাইড্রোক্সাইড এটাও কিন্তু পানিতে অদ্রবণীয়, তবে এখানে হবে না, কারণ ফেরাস হাইড্রোক্সাইড পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়।
এটা পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়। তো যদি অপশনে যদি ক্যালসিয়াম সালফেট না থাকতো তাহলে কিন্তু ফেরাস হাইড্রোক্সাইড উত্তর হইতো, বাট ফেরাস হাইড্রোক্সাইড হচ্ছে পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, আর ক্যালসিয়াম সালফেট পানিতে একবারেই অদ্রবণীয়। ঠিক আছে, তো এই কারণে আমরা ফেরাস হাইড্রোক্সাইডটাকে আমরা আসলে কাউন্ট করি নাই, আমরা ক্যালসিয়াম সালফেটকেই অদ্রবণীয় হিসেব করেছি। ঠিক আছে, তারপর আসো কোন যৌগে পোলারিটি বিদ্যমান। তো পোলারিটি কিভাবে নির্ধারণ করে? পোলারিটি বিদ্যমান হচ্ছে এইচএফ। কেন? কারণ হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে যখন বন্ধন তৈরি করে, আমরা জানি ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা 4, হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 2.1। তাহলে এখানে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য ডেল ইএন। ডেল ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। ই তে ইলেকট্রো, এন তে নেগেটিভিটি, আর ডেল দিয়ে বোঝায় ডিফারেন্স, মানে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য। তো এখানে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 4 - 2.1 অর্থাৎ 1.9, যেটা হচ্ছে 1.7 থেকে বেশি। তো আমরা জানি যে সকল যৌগের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য 1.7 থেকে বেশি সে সকল যৌগে পোলারিটি থাকে। ঠিক আছে, পোলারিটি থাকে। তারপর আসো আমরা দেখি আমাদের 97 নম্বর এমসিকিউতে আমাদের কি বলছে, নিচের কোন যৌগে পোলারিটি বিদ্যমান। তো এরকম পোলারিটি বিদ্যমান হলো আরেকটা যৌগ হচ্ছে আমাদের CH3OH। সকল অ্যালকোহলে পোলারিটি থাকে। ঠিক আছে, অ্যালকোহল হচ্ছে OH। OH লেখা থাকলেই তুমি বুঝবা এটা হচ্ছে অ্যালকোহল। তো আমরা এটা একটু লিখে রাখি, সকল অ্যালকোহল। অ্যালকোহল, অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে যাদের নামে শেষে OH আছে, OH। সকল অ্যালকোহল পোলার যৌগ। পোলার যৌগ মানে কি? সকল অ্যালকোহলে পোলারিটি থাকে, পোলারিটি বিদ্যমান। পোলার যৌগ মানে হচ্ছে সকল অ্যালকোহলে পোলারিটি বিদ্যমান। তারপর আমরা দেখি কোন জৈব যৌগ পোলার ধরনের। অ্যালকোহল খুঁজে বের করতে হবে, বা যেখানে অক্সিজেন আছে সেটা খুঁজে বের করতে হবে। তো মনে রাখবা চিনি, কারণ চিনি কিন্তু পানিতে দ্রবীভূত হয়। কেন? কারণ চিনির সংকেত হচ্ছে C12H22O11। চিনির মধ্যে কিন্তু অক্সিজেন আছে, অক্সিজেন যুক্ত জৈব যৌগগুলোতে আমাদের পোলার যৌগ থাকে। হ্যাঁ, অক্সিজেন যুক্ত জৈব যৌগগুলো পোলার ধরনের হয়, পোলার প্রকৃতির হয়। ঠিক আছে, তো এই চিনির আসলে আরেকটা নাম আছে, এই যে C12H22O11, এটাকে আসলে বলা হয় সুক্রোজ। তো এটাও মনে রাখবা, সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11। তারপরে আমরা দেখি কোনটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, সরি বিদ্যুৎ অপরিবাহী। বিদ্যুৎ অপরিবাহী, আমরা জানি সমযোজী যৌগগুলো বিদ্যুৎ অপরিবাহী, যেমন চিনি। চিনি হচ্ছে আমাদের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ অপরিবাহী। তারপর আসো নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী কারা? তো বিদ্যুৎ পরিবাহী তুমি মনে রাখবা যে আমাদের যদিও সোডিয়াম ক্লোরাইড দেখলে আমাদের মনে হবে যে দিয়ে দিই, বাট সোডিয়াম ক্লোরাইডের নামের পাশে কিন্তু এস আছে, মানে সলিড। আমরা জানি আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তাহলে সঠিক উত্তর হবে আসলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কারণ এটার নামের পাশে এল আছে, লিকুইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, সোডিয়াম সালফেটও কিন্তু একটা আয়নিক যৌগ। বাট সোডিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড এই দুটার হচ্ছে কঠিন অবস্থায় আছে, আর কঠিন অবস্থায় আসলে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। তারপরে যাই, কাপড় কাচার সোডাতে কেলাস পানির অণু কয়টি? কাপড় কাচার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি। তাহলে কাপড় কাচার সোডায় আমাদের কেলাস পানি থাকে কয় অণু? 10 অণু। 10 অণু। তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটিতে কি কি ধরনের বন্ধন বিদ্যমান? তো এটা আসলে আমি তোমাদেরকে এমনি বলে দিই, এটা এমসিকিউ তে আসলে এইটাই আসবে, খুবই কমন একটা এমসিকিউ। অ্যামোনিয়াম ক্লোরাইডের 3 ধরনের বন্ধনই থাকে, সমযোজী, আয়নিক এবং সন্নিবেশ সমযোজী। 3 ধরনের বন্ধনই থাকে। তো আমি যদি তোমাদেরকে যদি একটা ব্যাখ্যা যদি দেখাইতে চাই, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যে অ্যামোনিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়। প্রথমে তো অ্যামোনিয়া, NH3। এই অ্যামোনিয়ার মধ্যে কি থাকে? সব বন্ধন কি সমযোজী বন্ধন। আবার অ্যামোনিয়াতে কি থাকে? এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আবার এইখানে মনে করো থাকে HCl, এই HCl এর মধ্যেও কিন্তু সমযোজী বন্ধন থাকে। তবে এই হাইড্রোজেন থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, ক্লোরিন আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক আয়নে পরিণত হয়, ডেল প্লাস। তো হাইড্রোজেনে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, তখন হচ্ছে এই নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন সেটা হচ্ছে হাইড্রোজেনের দিকে অগ্রসর হয়, এবং এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে কি কি পাইলা? সমযোজী এবং সন্নিবেশ। এবং এই সন্নিবেশ বন্ধন তৈরির মাধ্যমে আমরা পাই NH4+ অ্যামোনিয়াম আয়ন। এই অ্যামোনিয়াম আয়নের সাথে আবার Cl- আয়নটা কি তৈরি করে? আয়নিক যৌগ তৈরি করে। এইভাবে আমাদের আমাদের সম্পূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটা তৈরি হয়। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে, এই যে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধনগুলো, এই যে এই বন্ধনগুলো,
এই যে এই বন্ধনটা, এই বন্ধনটা, এই বন্ধনটা, তারপর এই বন্ধনটা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, তো ওইগুলো একটু মুছে দিই। তারপর এই যে নাইট্রোজেনের মুক্ত জোড়ের সাথে হাইড্রোজেনের যে এই যে বন্ধনটা, এইটা এটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এই সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হওয়ার পর এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, এই পুরো NH4+, এই যে প্লাস, এটার সাথে যে Cl-, এই যে বন্ধনটা, এটা হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড যোগে আমাদের সমযোজী বন্ধন তৈরি হয়, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়, আয়নিক বন্ধন তৈরি হয়। তিন ধরনের বন্ধনই তৈরি হয়। তারপর আসলে দেখি CCl4 যৌগটি, এটা একটা সমযোজী যৌগ এবং এটা একটা অপোলার যৌগ, তাই এটা পানিতে দ্রবীভূত হয় না। তারপর CCl4 কিভাবে তৈরি হয়, এটাও ভুল। CCl4 আসলে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হয়। এটা তোমরা অধ্যায় 11-তে পড়ছো। মিথেনের সাথে, যদি এটা আমরা পড়ছি অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া, ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া, চারটা ধাপে বিক্রিয়া হয় এবং শেষ ধাপে CCl4 তৈরি হয় আর HCl তৈরি হয়। তো এই বিক্রিয়াটা তোমরা অধ্যায় 11-তে পড়ছো। তো আমাদের এটা মিথেনের সাথে, এটা হচ্ছে মিথেন, CH4 হচ্ছে মিথেন, ইথেন। বাট অপশনে কিন্তু বলছে ইথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হয়, বাট আমরা দেখতে পাচ্ছি CCl4 মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হয়। এটা সমযোজী বন্ধনে আবদ্ধ। সঠিক উত্তর হচ্ছে শুধুই 3। তারপর দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু একটা উদ্বায়ী পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ, মানে এটা সরাসরি কঠিন থেকে বাষ্প হয়ে যায়, এটা তরল অবস্থায় থাকতে পারে না। ঠিক আছে, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থের বৈশিষ্ট্য কি, এদেরকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্প হয়ে যায়, এরা তরল হতে পারে না। অ্যামোনিয়াম ক্লোরাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা একটু আগে দেখছি তিন ধরনের বন্ধন থাকে এটার মধ্যে, সমযোজী, সন্নিবেশ সমযোজী, আয়নিক। তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কিন্তু আমাদের হচ্ছে এটা জলীয় দ্রবণ কি অম্লীয়, চলো এটা একটু ব্যাখ্যা করে দেখি। অ্যামোনিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়, অ্যামোনিয়াম প্লাস আর Cl-। তো এই অ্যামোনিয়াম প্লাসটা, এই অ্যামোনিয়াম প্লাসটা আমাদের আসলে তৈরি হয় কোত্থেকে, এটা আসলে আমাদের আসে অ্যামোনিয়া থেকে। হ্যাঁ, অ্যামোনিয়া থেকে। আর এই যে আমাদের Cl-, এটা আসলে আসে কার থেকে, HCl থেকে। তো তোমরা মনে রাখবা অ্যামোনিয়া, অ্যামোনিয়া এটা একটা হচ্ছে উইক বেস, WV দিয়ে আমরা বোঝাচ্ছি উইক বেস মানে দুর্বল ক্ষার। আর HCl এটা একটা শক্তিশালী অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। তো এখানে শক্তিশালীকে, অ্যাসিড হচ্ছে শক্তিশালী, মনে রাখবা যে শক্তিশালী তার নামে দ্রবণের নাম হয়। তাহলে অম্লটা হচ্ছে এখানে শক্তিশালী, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির হয়। সঠিক উত্তর 2 এবং 3। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির। তারপর আসো ক্লোরিন। ক্লোরিনে সমযোজী বন্ধন বিদ্যমান কিভাবে, দুইটা ক্লোরিনের মধ্যে, এই যে দুইটা ক্লোরিন, দুইটা ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। তারপর ক্লোরিনে উভয় পরমাণু কি দুইটা করে ইলেকট্রন শেয়ার করে, না, একটা করে ইলেকট্রন শেয়ার করে। তারপর ক্লোরিনে ইলেকট্রন শেয়ারের ফলে ক্লোরিন কিসে পরিণত হয়, ক্লোরাইডে পরিণত হয়। আর ক্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কার মতো, আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, অর্থাৎ গুরুর গ সঠিক। তার 3 নাম্বার সঠিক, তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, খ, 1 এবং 3। তারপরে যদি আমরা দেখি পানির অণুতে, আমরা যদি খেয়াল করি, পানির অণুতে পোলারিটি আছে অবশ্যই, পানি পোলার যৌগ। পানির অণুতে কি দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, হ্যাঁ দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, দুইটা বন্ধন জোড়, এই যে দুই জোড়া মুক্ত জোড়, দুইটা মুক্ত জোড় থাকে। আর পানির বন্ধন কোণ, HOH বন্ধন কোণ 104.5 ডিগ্রি। এটা কলেজের পড়া, বাট তোমাদের কোন একটা বোর্ড পরীক্ষায় প্রশ্নটা চলে আসছে, তো যেহেতু চলে আসছে আমরা তিনটা জিনিস একটু মনে রাখবো। হ্যাঁ, একটু তিনটা জিনিস আমার সাথে একটু তোমরা একটু লিখে ফেলবে। তিনটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে মিথেন, CH4। তোমরা মনে রাখবে মিথেনের বন্ধন কোণ, এই তিনটা বন্ধন কোণ মুখস্থ রাখো। মিথেনের বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, মানে আসলে এই তিনটার মধ্যেই আসবে। যেহেতু পানি হচ্ছে একবার বোর্ড পরীক্ষায় আসছে, পানির বন্ধন কোণ 104.5। তো মিথেনের 109.5, অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি। আর পানির বন্ধন কোণ তো আমরা মাত্র জানলামই, পানির বন্ধন কোণ হচ্ছে আমাদের 104.5 ডিগ্রি। এই তিনটা বন্ধন কোণ তোমরা একটু মুখস্থ রাখবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসো দেখি SO2 যৌগটি অপোলার সমযোজী যৌগ কেন। অপোলার সমযোজী কারণ এটা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এটা আয়নিক যৌগের কাজ। এটা নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, হ্যাঁ, কারণ সকল সমযোজী যৌগই কিন্তু নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, স্ফুটনাঙ্ক কম। আর সালফার ডাই অক্সাইড, সকল সমযোজী যৌগ সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় হয়। তার মানে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। ঠিক আছে, তারপরে আসো আমরা দেখি নিচের কোনটিতে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। তো তোমাদের এই অধ্যায়ে লাস্টে, একদম লাস্টে একটা টপিক আছে ধাতব বন্ধন।
ধাতব বন্ধনের মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। তো ধাতব বন্ধন, এখানে ধাতু কোনটা? গ্রাফাইট। গ্রাফাইটে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। তো এরকম সঞ্চরণশীল ইলেকট্রন পাওয়া যায় আর কোন বন্ধনে? কপারের তারের মধ্যে কিন্তু সঞ্চরণশীল ইলেকট্রন পাওয়া যায়। কপারের তার, আমাদের বাসা বাড়িতে যে তার থাকে, ওয়্যার থাকে, সেগুলো সব কিন্তু কপারের তৈরি। তারপর ধাতব বন্ধনের কারণে সৃষ্ট বৈশিষ্ট্য কি কি? ধাতব বন্ধনের কারণে আমাদের ধাতু আঘাত সহ হয়, আঘাত করা যায় তাদেরকে, উজ্জ্বল হয় এবং নমনীয় হয়। অর্থাৎ সঠিক উত্তর 1, 2, 3, তিনটাই সঠিক। এবং এরই সাথে সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের যে এমসিকিউ সলভিং ক্লাস সেটা কিন্তু শেষ হয়ে গেল। তো আজকে মোটামুটি আজকে আমরা অনেক এমসিকিউ সলভ করেছি। আমরা তৃতীয় অধ্যায়ে আমরা 75টা এমসিকিউ সলভ করেছিলাম, চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণীতে আমরা 85টা এমসিকিউ সলভ করেছি। আর আজকে কিন্তু আমরা সরি, পর্যায় সারণীতে আমরা 70টা এমসিকিউ সলভ করেছি, 72টা খুব সম্ভবত পর্যায় সারণীতে। কিন্তু আজকে রাসায়নিক বন্ধনে কিন্তু ভাইয়া তোমাদেরকে মোট 110টা এমসিকিউ সলভ করে দিয়েছি। তো আশা করছি এমসিকিউ গুলো সলভ করতে পারলে এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ তোমার আনকমন থাকবে না। 110টা এমসিকিউ, বেশি পরিমাণে এমসিকিউ সলভ করে দিয়েছি এই কারণে, কারণ রাসায়নিক বন্ধন অধ্যায়টা অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগে। কারণ এখানে হচ্ছে বাংলা পড়া বেশি, ম্যাথমেটিক্যাল জিনিস নাই। আর আমাদের এখনকার মানে যারা স্টুডেন্ট তোমরা আছো, তোমরা আসলে সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার পর থেকে যেটা সমস্যা হয়েছে, সবাই আসলে শুধুমাত্র ম্যাথ করতে পছন্দ করো, মানে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পড়তে একদমই পছন্দ করো না, এবং হচ্ছে তোমরা মুখস্থ করতেই চাও না, যার কারণে এই অধ্যায়টা তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। তুলনামূলকভাবে ষষ্ঠ অধ্যায় যেটা আছে, মোলের ধারণা এবং রাসায়নিক গণনা, যেটা আমরা নেক্সট ক্লাসেই দিব, সেটা সবাই খুব ভালো পারো, লিমিটিং বিক্রিয়কের যে অধ্যায়টা। আর সেটা ম্যাথের অধ্যায় আসলে আমরা খুব ভালো পারি। তবে রাসায়নিক বন্ধন থেকে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় সিকিউ আসবে এবং এমসিকিউ আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।